ধূমপান, মদ্যপান ও মাদক সেবন স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক। আমাদের আজকের গল্পটির সত্য পত্রভারতী বুকস প্রাইভেট লিমিটেড কর্তৃক সংরক্ষিত। নমস্কার, আমি সায়ন্তন এবং আপনি শুনছেন ফ্রিকি ফ্রাইডে স্টোরিজ। আজ আপনি শুনবেন শ্রদ্ধেয় সাহিত্যিক শ্রী ত্রিদীপ কুমার চট্টোপাধ্যায়ের কালজয়ী চরিত্র যোগু মামা সিরিজের একটি বিখ্যাত গল্প রহস্য রাতের পদ্মায়। ত্রিদীপ কুমার চট্টোপাধ্যায় বাংলা সাহিত্যের এক প্রসিদ্ধ নাম। তার জন্ম 1958 সালের 30শে অক্টোবর কলকাতায়। সাহিত্যিক হিসেবে আত্মপ্রকাশ দীনেশচন্দ্র চট্টোপাধ্যায় সম্পাদিত কিশোর ভারতী পত্রিকার হাত ধরে। লেখক মূলত রহস্য, কল্পবিজ্ঞান এবং ইতিহাস নির্ভর সাহিত্যের জন্যই পরিচিত। কিশোর ভারতী ছাড়াও নবকল্লোল, শুকতারা, প্রতিদিন, আজকাল প্রভৃতি পত্রপত্রিকায় প্রচুর গল্প লিখেছেন। তাঁর সৃষ্ট বিজ্ঞানী গোয়েন্দা চরিত্র যোগুমামা ইতিমধ্যেই পাঠককুলের কাছে এক বহুল জনপ্রিয় একটি নাম। আজকের গল্পটি আমরা নিয়েছি পত্রভারতী থেকে প্রকাশিত যোগুমামা রহস্য সমগ্র 2 এই বইটি থেকে। প্রধান চরিত্রে যোগুমামা এবং টুকলু। গল্প পাঠ তথা টুকলুর ভূমিকায় আমি সায়ন্তন, যোগুমামার চরিত্রে শ্রদ্ধেয় শ্রী নরেন ভট্টাচার্য। শুনতে থাকুন আজকের আমাদের বিশেষ নিবেদন ত্রিদীপ কুমার চট্টোপাধ্যায়ের যোগুমামা সিরিজের কাহিনী রহস্য রাতের পদ্মায়। একেবারে তীরে এসে তরি ডুবল। নির্ঘাত যোগুমামার গলা। একবার শুনলেও আমি 100% কনফার্মড। মামা কোত্থেকে ফোন করলেন? সঙ্গের লোকটাকে? যেই হোক যথেষ্ট বুদ্ধিমান, তবে কি কিডন্যাপারদের কেউ? প্রবল অস্থিরতায় আমি ছটফট করছি ঘরের মধ্যে। আর কি ফোন আসবে না? হয়তো ইচ্ছে করেই আমায় ধরার জন্য মামাকে জোর করে। আমি একটা হাঁদা। উত্তেজনার চোটে সামান্য বুদ্ধিটুকুও মাথায় এলো না। এক ঝটকায় মোবাইল ফোনটাকে হাতে তুলে নিলাম। বেরিয়ে গেল লাস্ট রিসিভড কল। ঘরের ইন্টারকম টেলিফোনে ডায়াল করলাম। কয়েক সেকেন্ডের বিরতি। ফোন ধরে আছি, না, এঙ্গেজ টোন। রিসেপশনকে বললাম, হ্যালো রিসেপশন। জি। 614583 এই নাম্বারটা কোথাকার বলতে পারবেন? মানে বাংলাদেশের কোন শহরের? জি, এই শহরের। থ্যাংক ইউ। কাইন্ডলি একটু ধরে দেবেন? আবার বলছি 614583। জি স্যার। কাইন্ডলি বারবার চেষ্টা করুন প্লিজ প্লিজ, খুব জরুরি। হ্যালো জি, কে কইতাছেন? শুনুন 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 শুনুন, মিনিট 5 আগে আপনার নাম্বার থেকে আমার মোবাইল ফোনে একটা কল এসেছিল, কিন্তু ফোনটা কেটে গেছিল। যারা করেছিল তারা কি ওখানে আছে? এক মিনিট ধরেন। ফোনের মধ্যে অস্পষ্ট কথাবার্তা শুনতে পাচ্ছি। তারপরেই দেন কথা কন। মামা মামা মামা। টুকলু, তুই কোথায়? চট্টগ্রামে। তুমি কি একা? আগেরবার কে ফোন ধরেছিল? তুই যা ভাবছিস তা নয় রে। বন্ধু লোক, খুব উপকার করেছেন, সব বলবো। তুই কোথায়? হোটেল সাফিনা। শিগগির চলে এসো। আসছি। হোটেলের ঘরে একা একাই দুপাক নেচে নিলাম। কি যে আনন্দ হচ্ছে বোঝাতে পারবো না। ঘরের কলিং বেলটা বেজে উঠল। সামনে রহমান সাহেব। আনন্দে তাকে জড়িয়েই ধরলাম। রহমান সাহেব, যোগুমামা ফ্রি। ইনশাল্লাহ। কও কি? হ্যাঁ, এখানে এসে গেছেন, ফোন করেছিলেন। পুলিশের বড় কর্তা মসিয়ার রহমানের চোখ মুখের চেহারাও পাল্টে গেল। শিশুর মতো লাফালাফি শুরু করে দিলেন। কয়েক মিনিট পর আবেগ একটু কমতে রহমান বললেন, তাহলে একবার ফোন করে জানাই দি। হেডকোয়ার্টারে করুন, তবে হাই কমিশনে এখনই দরকার নেই। কোনোভাবে খবরটা লিক আউট হলে। রাইট, ঠিক কইছো। শাহজাহান বার্জ থেকে যারা অ্যারেস্ট হয়েছে তাদের কাছ থেকে জেরায় কি জানা গেছে সেটাও জানতে হবে। তবে আমার কি মনে হয় জানেন, লেট যোগুমামা কাম। উনি যখন এসে যাচ্ছেন তখন ওনার সঙ্গে পরামর্শ করে এগোনোটাই ভালো। এটাও ঠিক কইছো। তোমার মাথা কান বড় পরিষ্কার। আর একটা কথা মনে হচ্ছে রহমান সাহেব, সর্ষের মধ্যে ভূত থাকাও আশ্চর্য নয়। এখানকার পুলিশের কাছে যোগুমামার পরিচয় দেওয়াটা ঠিক হবে না। আবার কলিং বেলের টুংটাং। সাদা পোশাকের পুলিশ কনস্টেবল বলল, স্যার, বললাম কি আপনার সাথে কি অর্ণব ভট্টাচার্য নামের কেউ আছেন? আমি ততক্ষণে দরজার ফাঁকটুকু দিয়ে চিনে ফেলেছি বিচিত্র বেশি যোগুমামাকে। কফির সঙ্গে চিকেন পকোড়া, সিগারেটও আনানো হয়েছে। যোগুমামা একটা সিগারেট বের করে দেশলাই জেলে ধরালেন। জোরে জোরে কয়েকটা টান দিয়ে বললেন, উফ, বাঁচলাম। হেরোইনের চেয়েও খারাপ নেশা।
শরীরে নিকোটিন লেভেল কমে গেলে মগজও কাজ করে না। এই দুদিন একটাও খাইনি, ভাবতে পারিস? বেশ হয়েছে। না না, ঠিক হয়েছে। এই সুযোগে তোমার ছেড়ে দেওয়া উচিত ছিল। এখন পরপর বলো তো। বলছি। তার আগে তোদের সঙ্গে আলাপ করিয়ে দিই। ওর নাম ফেরদৌস হোসেন, ডক্টর আহমেদের ছাত্র, কলেজে পড়ায়। স্টিমারে ওর সঙ্গে যোগাযোগ না ঘটলে শেষ পর্যন্ত এসে পৌঁছতে পারতাম কিনা জানি না। ইয়েস মাই ডিয়ার, ওটাই টার্নিং পয়েন্ট। ওহ যোগু মামা, প্লিজ বলো। বলছি রে বাবা, হ্যাঁ, একটা অভিজ্ঞতা বটে। যোগু মামা বলে চললেন, অবিকল যেন সিনেমা। যোগু মামার বলা শেষ হতে রহমান এদিককার খবরাখবর জানাতে শুরু করলো। আহমেদের ভাই সম্পর্কে আর কোনো খোঁজ খবর পেয়েছেন? খুব অল্প, কমনের মতো নয়। ডক্টর আমাকে লগেই থাকে কক্সবাজারে, সুটকাট ব্যবসাপাতি করে। তবে লেখাপড়া বেশি দূর আগায় নাই। খবরাখবর আপাতত শেষ। বেশ কিছুক্ষণ সকলে চুপচাপ। যোগু মামা সোফায় আধশোয়া। একটু পরে মুখ খুললেন, কতকটা নিজের মনেই বললেন, একটা কথাই ভাবছি, ইব্রাহিমের ডেরায় যে বন্দী হয়ে আছে সে কি ডক্টর আহমেদ? কিন্তু চিনতে পারল না কেন? ওর কি স্মৃতি বিভ্রম হয়েছে? ওই জায়গাটা এখনই রেড করা দরকার। মিস্টার রহমান, লাইনটা ধরুন। ডিজি সাহেবকে আগে পুরো রিপোর্ট দিন, তারপর আমি কথা বলবো। রাইট স্যার। কয়েক মিনিট নিচু গলায় কথা বলে ফোনটা মামার দিকে বাড়িয়ে দিলেন। হ্যালো, হ্যাঁ, আপনাদের দোয়ায় বেঁচে ফিরেছি। এইবার আমাদের কাউন্টার অ্যাকশনে যেতে হবে। আমার ফেরার খবরটা টোটালি সিক্রেট রাখতে হবে। আপনি ছাড়া কেউ জানছে না। নো, ইন্ডিয়ান হাই কমিশনও নয়। আপনি বরিশালের ভোলা শহরের দক্ষিণ দিক ধরে চিরুনি তল্লাশি শুরু করুন। আপনাদের হেডকোয়ার্টার থেকে পুলিশ ফোর্স পাঠান। ইয়েস, নদী, খাল এবং তার পাশের গ্রামগুলো। অ্যাকচুয়ালি জায়গাটা পুরো গ্রাম, বন জঙ্গলে ভর্তি। না, কোনো নাম দেখতে পাইনি। খড়ের গাদায় আপনাদের ছুঁচ খুঁজতে হবে। আজ এখানেই থাকছি। ওকে, ছাড়ছি। তাহলে আমাদের আরেকটা রুম লাগবে, কি বলো মামা? হ্যাঁ, সে তো লাগবেই। বলছি ভাইডি, হোটেলে কমনের আগে তো ফিরদৌস ভাইয়ের পারমিশন লইতে হইব। তো স্যার কি করবেন? বাসায় যাইবেন না এখানে থাকবেন? ফিরদৌস একটু অস্বস্তিতে পড়ে গেলেন। আমার ফ্যামিলি তো এইখানেই, তাদের সাইরা আপনারা কি চান? আমি আপনাকে সাথে কক্সবাজার যাই মুখার্জি সাহেব? অবশ্যই। তোমায় তো ডক্টর আহমেদের ডেরা পর্যন্ত যেতেই হবে। আমি তো আহমেদ ছাড়া আর কাউকে চিনি না। কি বলেন রহমান সাহেব? একেবারে হক কথা। ফিরদৌসের মুখে একটু চিন্তার রেখা ফুটল। ঠিক আছে, কলেজে কৌয়া নাই, যাও গিয়া। হ্যাঁ, ম্যানেজ হইয়া যাইব, চিন্তা করার কিছু নাই। আমি তবে যাই, বিবিরে কইয়া আসি। বাবা, হোম ফ্রন্টকে না কইলে একেবারে সব বনেছে কাণ্ড মশাই। ফিরদৌস ঘাড় নাড়তে নাড়তে বেরিয়ে গেলেন। সঙ্গে সঙ্গে উঠে দাঁড়ালেন মসিয়ার রহমান। বেরিয়ে গেলেন ঘর থেকে। আমরা অবাক। কিছুক্ষণ পরেই ফিরে এলেন। হানিফরে কইয়া এলাম ফিরদৌসে ফলো করণের লগে। দেন স্যার, এই লুকটারে আপনি কতটুকু চিনেন? ক ঘন্টার আলাপ। আর ঘর দেখলে বুঝে যাইবে হে সত্য কথা কইতেছে কিনা। হ্যালো, না আমি অর্ণব। অসুবিধা আছে, আমায় বলুন। আরে বলছি তো অসুবিধা আছে, আমাকেই বলতে হবে। ওপাশে নীরবতা, তবে লাইন কাটেনি। অর্থাৎ যিনি ফোন করেছেন তিনি সময় নিচ্ছেন, কথা বলছেন। জড়ানো কথাবার্তা শুনতে পাচ্ছি। ফোন কানে নিয়ে কুলকুল করে ঘামছি। বাস শুদ্ধ লোক এদিকে তাকাচ্ছে। সকাল 7টা। সৌদিয়া চেয়ার কার ছুটছে কক্সবাজারের দিকে। ঘণ্টাখানেক আগে চট্টগ্রাম ছেড়েছি। বাসে সবাই ছড়িয়ে ছিটিয়ে আছি। যোগু মামা আর ফিরদৌস বসেছেন সামনের দিকে, রহমান সাহেবের সঙ্গে আমি পেছনে। রহমানের সাকরেদরা এদিক ওদিক। যোগু মামার গালে দাড়ি আরও ঘন, মাথায় সেই নমাজি টুপি, বুশ শার্ট, লুঙ্গি পরনে, এমনকি চশমাটাও বুক পকেটে লুকোনো। একই বাসে একসঙ্গে যাচ্ছি, অথচ কেউ যেন কাউকে চিনি না। এই প্ল্যানটা যোগু মামার। ক্রিমিনালদের চোখে ধুলো দিতেই প্রোটেকশন। হঠাৎ আমায় বিশ্রী জাঁতা কলে ফেলে দিয়েছে এই কল। হেডকোয়ার্টার মানে নিশ্চয়ই পুলিশের খাস দপ্তর।
ওরা জেনে গেছেন যোগুমামা ফিরে এসেছেন, একসঙ্গেই যাচ্ছেন কক্সবাজার, হয়তো কোনো জরুরি খবর আছে। কিন্তু আমি নিরুপায়। আমার পক্ষে এখন মোবাইল যোগুমামাকে দেওয়া অসম্ভব, সব ভেস্তে যাবে। ফোনের মধ্যে মিউজিক বাজছে, কি করব? অফ করে দেবো? বাজনা থেমে গেল, অন্য ভরাট গলা। হ্যালো, হ্যাঁ বলুন। আপনি কি মুখার্জি সাহেবের ভাই না? হ্যাঁ। মুখার্জি সাহেব পাশে নাই? না। তা ইনার সাথে কখন কথা কওয়া যায়? মনে হয় কক্সবাজার পৌঁছতে ঘন্টা 3 লাগবে, তার আগে হবে না। ঠিক আছে, আপনি শুই না রাখেন। পদ্মায় ওই স্টিমার থেকে যে শয়তানগুলো ধরা পড়ছে, ওরা সব শিকার গেছে। ওরা অরিজিনাল ড্রাগ চালান করে, তবে অগ বস হুকুম দিছিল তো ওই লোকটারে গুম করেছিল। আর কিছু ওরা জানে না। ঢাকা থেকে অপর গ্যাং লোকটারে লইয়া যায়, এইটাও জানছি। অগ মেন অপারেশন পয়েন্ট টেকনাফ। সে কোথায়? আপনারা চেনবেন না, আমাকে দেশ আর বার্মার বর্ডারের লাস্ট পয়েন্ট, কক্সবাজারের আরো সাউথে। যাও গা, এইটুকানি মুখার্জি সাহেবের অবসর মতো কইয়া দিবেন, ঠিক আছে? পরে ফোন করবো। সারি। বাপরে বাপ, ঘাম দিয়ে জ্বর ছাড়লো। তবে ছাড়লো কই? যেটুকু শুনলাম তাতে মনে হচ্ছে কক্সবাজারে আমাদের অপারেশন শেষ হচ্ছে না। বাস ছুটে চলেছে তেলতেলে মসৃণ হাইওয়ে দিয়ে। ভূগোল জ্ঞান আমায় বলে দিচ্ছে পার্বত্য চট্টগ্রামে ঢুকছি। দুদিকে উঁচু নিচু পাহাড়, মাঝে মাঝে কুয়াশা দলা পাকিয়ে আছে, সব ঝাপসা। বাইরে যে ভালো ঠান্ডা বোঝা যায় জামা কাপড়ে ঢাকা মানুষজন দেখে। আরও বোঝা যায় আমরা মায়ানমারের কাছে এসে পৌঁছেছি। মানুষদের চেহারায় মঙ্গলীয় আদল। হঠাৎ লোকটার সঙ্গে আমার চোখাচোখি হয়ে গেল। এক ঝলক দেখেই সে মুখ ঘুরিয়ে নিল। লোকটার সিট আমার ঠিক আগের পাশের রয়ে, কোনাকুনি। বাসে ওঠার পর থেকেই লক্ষ্য করছি এক দৃষ্টে সে তাকিয়ে আছে যোগুমামার দিকে। মামা সামনে, এখান থেকে তার ঘাড় ও পিছন ছাড়া আর কিছু দেখা যাচ্ছে না। তবে লোকটা আদেখলের মতো দেখছে। বার দুয়েক উঠে কন্ডাক্টর ড্রাইভারের সঙ্গে কি যেন গুজগুজ করে এলো। আমি শিওর ওটা ওর ছুতো। কথা বলতে বলতে ও মামাকে চেনার চেষ্টা করছে, কিন্তু কেন? লোকটা কে? ক্রিমিনালদের খোঁচর? মনের মধ্যে ছটফটানি শুরু হয়েছে। মামা কি ব্যাপারটা খেয়াল করেছেন? কখন মামাকে বলতে পারবো? সেই কক্সবাজার পৌঁছে? চেপে রাখতে খুব কষ্ট হচ্ছে। জানি না দৈব বলে কিছু আছে কিনা। আমার ইচ্ছে পূরণ হয়ে গেল। একটু পরেই বাসটা স্পিড কমিয়ে ঢুকে পড়লো হাইওয়ের একটা পেট্রোল পাম্পে। কন্ডাক্টর গেট খুলে দিয়ে বলল, ইঞ্জিনে কিছু গড়বড় হয়েছে, আপনারা চা পানি খাইয়ালন, আধা ঘন্টা লাগবো। কি আনন্দ! তরাক করে উঠে দাঁড়ালাম। পরক্ষণে নিজেকে সামলে নিয়েছি। একটু বেচাল হলে সব গোলমাল হয়ে যাবে। প্যাসেঞ্জাররা সবাই পরপর নামছে নিচে। মামা, ফেরদৌস আগেই নেমে পড়েছেন। জায়গাটার নাম চকরিয়া। বেশ জমজমাটগঞ্জ শহর। পাম্পের পর থেকেই শুরু হয়েছে দোকান, হোটেল, রেস্তোরাঁ, বাজার। চা খাবারের স্টলগুলো থেকে লোকজন চেঁচাচ্ছে, আয়েন আয়েন। আনমনাভাবে এদিক ওদিক দেখছি। চোখ রয়েছে মামাদের দিকে, কিন্তু মামা একবারও তাকাচ্ছেন না। তাই চোখের ইশারায় কিছু বলাও যাচ্ছে না। মামারা কথা বলতে বলতে রাস্তা পেরিয়ে শহরের দিকে এগোচ্ছে। খানিকটা দূরত্ব রেখে আমরাও পেছনে। পেট্রোল পাম্প থেকে বেশ দূরে একটা বার্মিজ রেস্তোরাঁ। মামা ফিরদৌস সেখানে ঢুকলেন, আমরাও। রেস্তোরাঁ ফাঁকা, খদ্দের নেই। তবু একটু দূরত্ব রেখে বসেছি। আর থাকতে পারছিলাম না, বলেই ফেললাম, একটা লোক বাসে সারাক্ষণ তোমায় অবজার্ভ করছিল, দেখেছ? হ্যাঁ। আমারও অবাক লাগছে। আশ্চর্য ব্যাপার, ওকে আমারও চেনা চেনা লাগছে। কোথায় যেন দেখেছি। ভালো করে ভেবে দেখতো, ওকে চিনতে পারিস কিনা। আমি আদৌ চেনা লাগছে না। আধময়লা গায়ের রং, ক্লিন শেভড, চোখা চাখা মুখ, মাথায় ফেস টুপি, চোখ দুটো বেশ উজ্জ্বল। একে কখনো দেখিনি। মামা, আসল কথাটাই বলা হয়নি। পুলিশের হেডকোয়ার্টার থেকে তোমায় ফোন করেছিল। বুঝেছি, তুই হুঁ হাঁ করছিলি। কি বললো? তোমায় ধরে দিচ্ছি, তুমি নিজেই শোনো। উফ, তখন আমার যে অবস্থা হয়েছিল। রিসিভ নাম্বার দেখে কল টিপলাম। তারপর মোবাইল ফোন ধরিয়ে দিলাম যোগুমামার হাতে। বার্মিজ চা সার্ভ করে গেছে। রং স্বাদ দুই অন্যরকম। চায়ে চুমুক দিতে দিতে যোগুমামা নিচু গলায় কথা বলে যাচ্ছে।
চা প্রায় শেষ এমন সময় কাণ্ডটা ঘটল। সেই লোকটা রেস্তোরাঁ সুইং ডোর ঠেলে ঢুকে এলো ভেতরে। কি যে অবস্থা কহতব্য নয়। আমার সেলফোন মামার হাতে, একেবারে রেড হ্যান্ডেড কট, বুকের মধ্যে থকপক করছে। খালি মনে হচ্ছে লোকটা যদি কিছু বলে বা করে। মসিয়ার রহমানের উপস্থিত বুদ্ধির জবাব নেই। হঠাৎ উঠে দাঁড়ালেন। চলো খোকন, হোসেন ভাই, আমরা আগাই, আপনারা আসেন, শেষ হইলে ফুলটা দিবেন। এই বলে আমার হাত ধরে বাইরে নিয়ে এলেন। একটু দূরে ওর সহকারীরা অন্যদিকে ফিরে দাঁড়িয়েছিল। রহমান তাদের পাশ দিয়ে যেতে যেতে নিচু গলায় বললেন, মুখার্জি সাহেব ভিতরে, ওয়াচ রাখ। এতক্ষণে আমার শ্বাস পড়ল। হনহনিয়ে হাঁটতে হাঁটতে চলে এলাম পেট্রোল পাম্পে। কন্ডাক্টর বলল, বাসের গোলমাল সারানো শেষ, কক্সবাজার এখনো প্রায় ঘন্টাখানেকের পথ। পথে ঘাটে নানা রকম লোক চলাচল করছে। কিছু বৌদ্ধ ভিক্ষুকও আছেন, মঙ্গোলীয় চেহারার ছাপ। চলো ভিতরে উঠা বসুন যাক। মামারা আয়সা পড়বেন, চিন্তা করো না। রহমান সাহেব বাসের পাদানির দ্বিতীয় ধাপে পা রেখেছেন। আমি প্রথম ধাপে, আমার কাঁধে হাত। কারেন্ট খেলাম। সেই লোকটা। কি আপনি? ভাইডি, একটা কথা কমু, ওই মানুষটা তোমাগো পরিচিত? কে কে মানুষ? ওই যে লুঙ্গি জামা তোমাগো সাথে বইসা চা খাইতেছিলেন, তাইনের কথা কইতাছি। না তো, আমি কাউকে চিনি না। আমি কলকাতায় থাকি, ইনি আমার ফুফা, ওনার কাছেই বেড়াতে এসেছি। কেন কোন তো? না আসলে তাইনের সাথে আমার এক পরিচিত জনের খুব মিল, শুধু দাড়ি আর বেশভূষা। আপনি কেডা? আমি একজন মানুষ, আপনাকে মতোই। আচ্ছা, আমারই ভুল হয়েছে। কক্সবাজারের সন্ধ্যা। ঠিক কোন কবিতায় পড়েছি এই মুহূর্তে মনে পড়ছে না। হ্যাঁ, মনে পড়েছে। শক্তি চট্টোপাধ্যায়। হঠাৎ স্মৃতিতে ভুস করে উঠেছে। সত্যি কক্সবাজারের তুলনা নেই। সাধে কি আর সাদা চামড়ার এত ভিড়? এমন সোনালি চওড়া সৈকত পৃথিবীতে কটা আছে? মসৃণ বালি চিকচিক করছে। দুই বিপরীত প্রকৃতি, পাহাড় আর সাগর পাশাপাশি এসে দাঁড়িয়েছে এখানে। পূবে সবুজ বনে ঢাকা পাহাড়ের সারি, পশ্চিমে আধখানা চাঁদের মতো বেলাভূমি। যতদূর চোখ যায় স্বচ্ছ নীল ঢেউ লুটোপুটি খাচ্ছে। এখানে সূর্য ওঠে পাহাড় ডিঙিয়ে, ডুব দেয় বঙ্গোপসাগরে। এখন সূর্য ডোবার সময়। গোধূলির মায়াবী আলো ফুটে আছে চড়াচড়ে। আদিগন্ত সাগরে নীল কমলার খেলা। এই সৈকত শহরের বাসিন্দারাও নানা জাতির, নানা ধর্মের। চোখের সামনে দেখছি প্রচুর বৌদ্ধ ভিক্ষু, উপজাতি, বার্মিজ, বাঙালি চলাচল করছে। মনে হয় অন্য কোনো দেশে এসে পড়েছি। কি ভাবো? মসিয়ার রহমান কখন এসে দাঁড়িয়েছেন। না, কিছু না, এত সুন্দর জায়গা দেখছিলাম। আপনি কখন উঠেছেন? এই তো দুপুরে খাওয়াটা জবর হইয়া গেছিল গিয়া। শুইতেই কখন যে চোখ জোড়াই আইলো মালুমই পাই নাই। তারা ফিরছেন? না, সেই জন্যই তো। বলতে বলতেই দেখলাম ফিরদৌস হোসেন আর যোগু মামা হন হন করে আসছেন। না, ওটা দুজন নয়, সঙ্গে আরও একজন, আমাদের অচেনা। তিনজন বেশ উত্তেজিতভাবে কথা বলছেন। আমি তাড়াতাড়ি ঘরে ঢুকে ঘরের ছিটকিনি নামিয়ে দিলাম। বিষয়টা গভীর সন্দেহজনক। ফিরদৌস হোসেন রীতিমতো হাঁফাচ্ছেন। জাগ থেকে ঢকঢক করে জল খেলেন, তারপর বললেন, আমরা যাইলাম তো স্যারের বাড়ি, নতুন বাড়ি, ওই তো ক্রিস্টোফার রুডে একটু ভেতরে সাইডে গিয়া দেখি। যোগু মামা হাত তুলে তাকে থামিয়ে দিলেন। আরে আপনিও তো বিদঘুটে লোক, আপনার এই বন্ধুকে এরা চেনেন? আলাপ করাবেন না? ও সরি, ভুল হইয়া গেছে। ই আমার দোস্ত নীলকান্ত বড়ুয়া, কলেজে একসাথে পড়ছি। হেও কিন্তু কলেজে পড়ায়, স্যারের স্টুডেন্টও ছিল। আর ডক্টর মুখার্জিরে নিয়া বাড়ি খুঁজা বার করলাম, তারপর ওরে নিয়া স্যারের বাড়ি পৌঁছালাম। নীলু, এই বন্ধুটি হইল গিয়া অর্ণব, ডক্টর মুখার্জির ভাইকনা। আর ইনি পুলিশের হুমরা সুমরা রহমান সাহেব। লন, এবার শুরু করেন। আরে সাহেব, কমু কি, স্যারের বাড়িতেও তো এই লোকটা।
আর একটু হলেই তো। আপনি সিরিয়ালি বলুন, খামচা খামচা বললে ওরা বুঝবেন কি করে? আরে তুমি তখন থেকে বাড়াই বাড়াই বলতেছ, সোজা কথাটা বলো, কি হয়েছে? দেখ নীলু, পাজলামি করস না, আগা পিসা জানোস না, খামোকা দালালি করস খালি। জানোস কি সিরিয়াস বিষয়? হ্যাঁ জানোস শয়তান গুলান ডক্টর মুখার্জি রে। আরে ঠিক আছে ঠিক আছে, আপনি শান্ত হন হোসেন ভাই। মুখার্জি সাহেব, আপনি কোন তো কি হয়েছে? আমরা 3 জন পৌঁছলাম আমেদের বাড়ি। বাগান, পুকুর, বাউন্ডারি, পাঁচিল দিয়ে ঘেরা অনেকটা জমির উপর ছিমছাম বাংলো প্যাটার্নের বাড়ি। কাছে গিয়ে দেখি নিঝুম, বাড়ির দরজা জানলা সব বন্ধ, বাইরে কোনো তালা ঝুলছে না, বাগানের গেটেও ভেতর থেকে ছিটকিনি ফেলা। এর অর্থ ভিতরে কেউ না কেউ আছে। ফিরদৌস আর নীলকান্ত খুব ডাকাডাকি শুরু করলো। প্রথমে স্যার স্যার করে, তারপর কামাল ভাই করে, সবশেষে চাচিমা করে। সাসিমা? ডক্টর আহমেদ তো বিয়া শাদী করেন নাই, তাইলে সাসিমা? ওরা আমেদের মাকে চাচিমা বলে ডাকতো। অত হাঁক ডাকেও কাজ হলো না, কেউ বেরিয়ে এলো না। আমরা কি করব ভাবছি। একবার ভাবলাম হাত গলিয়ে ছিটকিনিটা খুলে ভিতরে ঢুকে পড়ি, বাড়ির দরজায় পৌঁছে ধাক্কা দিই। তারপর ভাবলাম যদি অন্যরকম কিছু ঘটে থাকে, যদি ক্রিমিনালরা বাড়িতে থাকে। এই সময় অল্প বয়সী একটা মেয়ে গেটের সামনে এসে দাঁড়ালো, মনে হয় কাজের মেয়ে। আমাদের 3 জনকে দেখে জিজ্ঞেস করলো আমাদের পরিচয়। বললাম। সে বলল বাড়িতে এখন কেউ নেই, শুধু আমেদের বুড়ি মা আছেন। তিনি কানে কম শোনেন, চোখেও প্রায় দেখেন না। ফিরদৌস চেপে ধরল দেখা করবে। প্রথমে রাজি হয় না, শেষে অনেক বোঝানোর পর নিমরাজি হলো। বাড়ির দরজাতেও দেখলাম বাইরে থেকে খোলার ব্যবস্থা আছে, ভেতর থেকে ছিটকিনি সোজা করে তোলা আছে। একটু টানতেই পড়ে গেল। আমাদের ওখানে দাঁড়াতে বলে মেয়েটা বাড়িতে ঢুকে গেল। একটু পরে ওর সঙ্গে এক বৃদ্ধা এলেন, আমেদের মা। ফিরদৌস, নীলকান্ত নিজেদের পরিচয় দিয়ে আমেদের কথা জিজ্ঞেস করল। বৃদ্ধা রেগে উঠলেন, তোমরা জানো না তারে পাওয়া যাচ্ছে না, পেপারে বাড়াইছে। ওরা বলল হ্যাঁ সেটা দেখেছে, তবে তিনি যে এখনো ফিরে আসেননি জানে না। তারপর আমেদের ভাই কামাল উদ্দিনের কথা জিজ্ঞেস করল। বৃদ্ধা স্পষ্ট বলে দিলেন সেও নেই, কোথায় গেছে জানেন না। প্রায়ই সে এদিক ওদিক চলে যায়, কিছু বলে যায় না। তারপর আর কি, আমেদের মা ভেতরে চলে গেলেন। কাজের মেয়েটা আমাদের বের করে দিয়ে গ্রিল গেট ফের আটকে দিল। একরকম হতাশ হয়ে যখন ফিরছি, তখনই মোক্ষম ঘটনাটা ঘটল, একেবারে অপ্রত্যাশিত। কি? কিন্তু যোগু মামা জবাব দেওয়ার আগেই পান্থনিবাসে আরেকটা অপ্রত্যাশিত ঘটনা ঘটে গেল। একটা কালো ছায়ার মতন উড়ন্ত প্রাণী জানলা দিয়ে ঢুকে পড়ল। সঙ্গে সঙ্গে ইয়াল্লা বলে আর্তনাদ ছেড়ে লাফ মারলেন ফিরদৌস হোসেন। সোফার সামনের সেন্টার টেবিল উল্টে গেল। ফিরদৌস সোজা হামাগুড়ি দিয়ে ঢুকে গেলেন খাটের তলায়। সবাই ভেবাচাকা। মামা চেঁচিয়ে উঠলেন, কি হয়েছে? সামসিকা! ওরে বাবা রে! আমরা ধাতস্থ হয়ে তাকিয়েছি ঘরের মধ্যে। হ্যাঁ, কোত্থেকে একটা চামচিকে এসে পড়েছে আলোয়। এ দেওয়াল থেকে ও দেওয়াল অন্ধের মতো পাক খাচ্ছে। ফিরদৌসের বন্ধু নীলকান্তর অবস্থাও খারাপ। খাটের নিচে আর জায়গা নেই, তাই উবু হয়ে মেঝে বসে হাঁটুতে মুখ গুঁজে দিয়েছেন। মাঝে মাঝে ফুঁপিয়ে উঠছেন, ওটার কিছু একটা ব্যবস্থা করেন, ওটার কিছু একটা ব্যবস্থা করেন। 2 বন্ধুতে খুব মিল। তলা থেকে ফিরদৌসের গলা শোনা গেল, বলে কি হইল? ওইটা গেছে? যাবে কি করে? আলোয় ওরা দেখতে পায় না, নিশাচর প্রাণী জানেন না। ঘরের আলো নিভিয়ে একটু ওয়েট করলেই। বাবা রে, আল্লাহর কসম, বাতি নিবাইবেন না, খবরদার বাতি নিবাইবেন না। তারান ওটারে কিছু দিয়া বাড়ি মাইরা ওটাতে তারা লাগে। হ্যাঁ, ভাগানোটাকে মাইরা ফেলেন ওটারে, মাইরা ফেলেন। কি বলছেন? নিরীহ প্রাণী, ঘা মারলে মরেই যাবে। আচ্ছা লোক তো আপনারা, আলো নেবালে ক্ষতিটা কি? নো স্যার, নো। বাতি নিবাইলেই ওই ডাইসা খুন সুসবো। খবরদার বাতি নিবাইবেন না। খুন? রক্ত? কি বলছেন? ওফ, অসহ্য। 2 বুড়ো ধাড়ি কি শুরু করলেন বলুন তো? রহমান সাহেব, আপনি দরজাটা খুলুন। নীলকান্ত বাবু, যান, আস্তে আস্তে বেরিয়ে যান। আমার কি হইব স্যার? আপনিও বেরিয়ে আসুন।
কোনো ভয় নেই, আমি গার্ড দিচ্ছি। হ্যাঁ, হামাগুড়ি দিয়েই বেরোন। ওই যে দরজা। দুটোই হামাগুড়ি দিয়ে হুড়মুড়িয়ে বেরিয়ে গেল। মিনিট 3 পরে যোগু মামা ডাক দিলেন, আসুন, গেছে। দুই মূর্তিমান শঙ্কিত চোখে তাকাতে তাকাতে ঢুকল। ফিরদৌস অস্ফুটে বললেন, পানি, পানি। লজ্জা করে না? আপনারা এত বড় মানুষ, ওইটুকু পুঁচকে প্রাণী, আপনারা বিজ্ঞানের ছাত্র না? স্যার, আমাকে শামসিকায় বরাবরের অ্যালার্জি স্যার। হ্যাঁ স্যার, ও ফিরদৌস ঠিকই কইছে স্যার। ও শামসিকা হলো ভ্যাম্পায়ারের বাচ্চা। অন্ধকারে যদি আমাদের পেত, আমাদের রক্ত চুষে খেত স্যার। ওফ, অসহ্য। দুটো বুড়ো ধাড়ি কি শুরু করলেন বলুন তো? জানেন না বাদুড় চামচিকে অতি নিরীহ প্রাণী? চামচিকে বাদুড়েরই ছোট জাত, ইংরেজিতে বলে টিট মাউস। ওরা ক্ষতি তো করেই না, উল্টে প্রচুর উপকার করে আমাদের। ওরা না থাকলে পোকামাকড়ের ঠেলায় বাঁচতে হতো না আমাদের, প্রাকৃতিক ভারসাম্য নষ্ট হয়ে যেত। কিন্তু স্যার, ওই ভ্যাম্পায়ার বইয়ে তো পড়ছি স্যার, সিনেমাতেও তো দেখছি। ধ্যাস, বানানো গপ্প সব। আসলে ওদের চেহারাটা এমন বিচ্ছিরি, মানুষই গুজব ছড়িয়েছে। সত্যি কুসংস্কারের ডিপো। হ্যাঁ, সাউকে এখন কোন তো সেই মুখ্যম ঘটনাটা কি? হ্যাঁ, আমরা যখন ফিরবো বলে ঘুরেছি, ফিরদৌস আমার হাতে টান মারল। সেই লোকটা আসার সময় যে সারাক্ষণ আমায় ফলো করছিল। কোন কি আপনারা তারা ফলো করেন নাই? না না, ফলো করেনি, সে নিজেই আসছিল আমাদের বাড়ির দিকে। কেউ যেন দেখে না ফেলে, ওর হাঁটার মধ্যে এইরকম সতর্কতা ফুটে উঠছিল। ও আমাদের দেখতে পায়নি, তার আগেই গাছের আড়ালে সেঁটে গেছিলাম। তারপর লোকটা বাড়ির সামনে এসে দাঁড়ালো, উবু হয়ে গ্রিল গেটের ছিটকিনি হাত গলিয়ে খুলল, তারপর বাড়ির দরজার গায়ে গিয়ে কান পাতল। আমার কাছে পরিষ্কার হয়ে গেল লোকটা ওই বাড়িতে এর আগে এসেছে। কান পেতেই ও তরাক করে নেমে এলো নিচে, ছুটতে ছুটতে বাইরে বেরিয়ে এলো, গ্রিল গেটটা বন্ধও করে দিল। আচ্ছা। হ্যাঁ, বাড়ির একটু দূরে দাঁড়িয়ে ও অপেক্ষা করছিল। একটু পরে কাজের মেয়েটা দরজা খুলে বেরোলো, ভিতর থেকে আমেদের মা বন্ধ করে দিলেন। সে যেতেই লোকটা আবার ঢুকে পড়ল, এবার একেবারে বাড়ির মধ্যে। কোন কি? হ্যাঁ, আমরা কি করব কিছুই বুঝতে পারছিলাম না। পাঁচিলের পাশ দিয়ে বাড়ির পিছন দিকে চলে গেলাম। কান্নার শব্দ শুনতে পাচ্ছিলাম, সঙ্গে অস্পষ্ট কথাবার্তা। কান্না? কথায় কিছু বুঝতে পারলে? না রে টুকলু, মাঝে মাঝে শুধু বুড়ি বিলাপ করছিল, হায় আল্লাহ, হায় কপাল। লোকটা খুবই নিচু গলায় কথা বলছিল, বুড়িকে সান্ত্বনা দিচ্ছিল। মিনিট 15 পরে বাড়ির দরজা খুলে বেরিয়ে এলো, চুপি চুপি বাগানের গেট খুলে বেরিয়ে ঊর্ধ্বশ্বাসে হাঁটা দিল। ওয়ানও আপনারা ফলো করছিল? হ্যাঁ, আপনি কন্ত মুখার্জি সাহেব, আপনার ধারণাটা কি? অ্যাপারেন্টলি লোকটা বোধহয় খারাপ নয়, আমাদের মায়ের খুব পরিচিত। তাছাড়া 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 লোকটাকে আমি চিনি, কিন্তু কোথায় দেখেছি মনে করতে পারছি না। তাই তো আমার মনে হয় ওই বাড়ির উপর ওয়াচ রাখা উচিত। রাইট। আরেকটা ব্যাপারেও আমার খটকা লাগছে। আপনারা যখন চট্টগ্রামে, আমেদের ভাই কামাল উদ্দিন টুকলুকে ফোন করেছিল, আপনি তখন খবর নিয়ে জেনেছিলেন নম্বরটা কক্সবাজারের। তার মানে সে এখানেই ছিল। টুকলু, তোর সেল ফোনে দেখ তো সেই নাম্বারটা আইডেন্টিফাই করতে পারিস কিনা। আমি বোতাম টিপে চলেছি, এই তো পেয়েছি। মামা, মনে হচ্ছে এটাই। রহমান সাহেব, রিসেপশনে বলুন এই নাম্বারটা ধরে দিতে, আপনি কথা বলবেন। মসিয়া রহমান রিসিভার তুললেন, কিন্তু তার আগেই আমার সেলফোন বাজতে শুরু করলো। হ্যালো, কে ভাই? না মামা কই আছেন? সুসংবাদ, মামার ক বরিশালের ভুলাই ক্রিমিনালদের ডেরা মিলছে, ওখানেতে একটা শয়তানরে ধরছি, ব্যাটার নাম ইব্রাহিম। একটু পরে আরো বিস্তারিত জানাইবো। কোনটা মামারে দিয়া রাইখো, কেমন সারি? ফোন কেটে দিলেন পুলিশের বড় সাহেব। শুনে মামার মুখ উজ্জ্বল হয়ে উঠল। বললেন, বাহ, আস্তে আস্তে জাল গোটানো যাচ্ছে। এখন নিরুদ্দেশ দুজনের খোঁজ পেলে আর মোটিভ জানতে পারলে অল ক্লিয়ার। রহমান সাহেব, ফোনটা করে কামাল উদ্দিনকে চাইবেন। হ্যালো। মসিয়া রহমান কথা শুরু করতেই যোগু মামা হ্যান্ডসেটে স্পিকার ফোন অন করে দিলেন। বেসের মাইক্রোফোন থেকে দুপক্ষের কথাই আমরা শুনতে পাচ্ছি। হ্যালো, কামাল ভাই আছেন? পুরা নাম?
কামালউদ্দিন আহমেদ। কে কইতেছেন? তাই নিয়ে আমারে চেনবেন না, ওনারা একখান জরুরি খবর দিবার ছিল। ধরেন। হ্যালো কামাল ভাই। জি, আপনি? আমি রহমান। আপনি চেনবেন না, ঢাকা থেকে আইছি, খবর আছে। খবর? আগে এইটা কোন তো, এই নাম্বারটা পাইলেন কতিকা? আপনাকে বাসায় গেছিলাম, খালাম্মার লগে আলাপ হইল। আম্মা নম্বর দিল? না না, তাইনে দেন নাই, একটা কম বয়সী ছেমড়ি। বুঝছি। একটু চুপ, নিজের মনে বিড়বিড় করে কি বকলো, তারপর বলল, কোন কি খবর? কমু, আপনার দাদা আমের ছাড়ের খবর জানেননি? জানি তো, বাসি খবর। দাদারে কোথাও পাইতেছি না, পুলিশ খুঁজতেছে, আমরাও খুঁজতেছি। আরে ও খবর নয়, আমের ছাড়ে পাওয়া গেছে। শোনেন কামাল ভাই, আপনার দাদা বর্তমানে আমাকে জিম্মায়। হোয়াট? ইম্পসিবল। ফাজিল কথা শুনবার সময় নাই। বিশ্বাস নাই করেন না, তাই দাদারে যদি ফেরত চান, দেনা পাওনার কথা কন। আপনারা দাদারে কিডন্যাপ করছেন? আমি তো পুলিশে। কোনো লাভ নাই কামাল ভাই, পুলিশ আমাকে নুড়ো ছুঁইতে পারতো না। কত চান? বেশি না, অনলি 5 লাখ। 5 লাখ? ইম্পসিবল, পারুম না। বেশি হইল? আপনি মশাই বড় সিল্লুস, আমের ছাড়ের প্রপার্টি কি কম নেই? এসব তো আপনারই হাতে। আচ্ছা ঠিক আছে, ফাইনাল কইয়া দিচ্ছি, লাস্ট 3 লাখ। এর 1 পয়সা কম হইব না। ক্যাশ হাতে হাতে দিবেন আর দাদারে জিম্মা নেবেন। কি? কবে? কালই চাই। আপনার দাদার মতো ফেমাস মানুষের শহরে নিয়ে ঘোরন যায় না। আজ নিয়ে আইসি, কাল ডিল না হইলে ফেরত নিয়ে যাম। আমের ছাড়ের রিসার্চগুলা ফরেনে পাচার কইরা দিলা কত লাখ লাখ ডলার পামু জানেন? তবু 1000 হোক, আপনি তাইনের ভাই। কয়েক সেকেন্ড শব্দহীন, তারপর আবার বলল, ওকে, তা কখন হ্যান্ড ওভার করবেন? এক্কেরে ভোরে, সানরাইজের আগে। কোথায়? বিচের ঝাউবন যেন শেষ হইতেছে, ঠিক সেই পয়েন্টে আমাকে হাতে সাদা কাগজে লিখা থাকবো, খোদা হাফেজ। ওইটা সিগনাল। গুড নাইট। ফোন কেটে দিলেন। পকেট থেকে রুমাল বের করে ঘাম মুছলেন। সঙ্গে সঙ্গে হাঁ হাঁ করে উঠলেন ফিরদৌস। হ্যাঁ, এইটা কি হইল? যোগুমামা মিটি মিটি হাসছেন। রহমান বললেন, কি হয়েছে? কিছুই হয় নাই, অত এক্সাইটেড হইতেছেন কেন? এর প্রভাব জানেন না? এভরিথিং ইজ ফেয়ার ইন লাভ অ্যান্ড ওয়ার্ক। যুদ্ধ শুরু হইয়া গেছে গিয়া, কামাল রে পাইতে হইব। কিন্তু আমেদ স্যার? আরে পাওনের কি দরকার? আমাকে একজন, এই ধরেন আপনি ছাড় সাজবেন, কাপড় মুড়ি দিয়া থাকবেন। ইয়া আল্লাহ, মইরা যাব? আমি নাই। মইরাই থাকেন, ডর পোকা খান। যাও গিয়া, আপনি তো স্যারের স্টুডেন্ট ছিলেন, আপনি বইলা দেন তো এর মধ্যে কারে আমের ছাড় সাজায় না যায়। আমি সারাগুলানরে ডাকি, একজনরে সিলেক্ট করিয়া দেন। বর্ণনা দেওয়া অসম্ভব। অন্ধকার কেটে কেটে যখন একটু একটু করে আলো ফুটতে থাকে, দিনের সেই সময়টাই সবচেয়ে সুন্দর, ব্রাহ্ম মুহূর্ত। শুনেছি বেদ উপনিষদের যুগে এই সময়ে মুনি ঋষিরা ধ্যানে বসতেন, অপার্থিব পরম ব্রহ্মের উপাসনা করতেন। কক্সবাজারের এই সাগরকূলে উষাকাল যেন অফুরন্ত রূপ সাজিয়ে নিয়ে এসেছে। পুরু কুয়াশায় ঢাকা বেলাভূমি, মাঝে মাঝে ছোট বড় বোল্ডার, তারপর নেতিয়ে পড়ে আছে গাঢ় নীল সাগর। বাঁদিকে আবছা নিস্তব্ধ ঝাউবন, উতল হাওয়ায় সব শুদ্ধ বেঁকে যাচ্ছে। ঠিক পেছনে দূরের পাহাড়ের খাঁজে খাঁজে আলোর 2-4টে কমলা রেখা। সুজুকির ইঞ্জিন বন্ধ হওয়া মাত্র গভীর নীরবতায় ভরে গেল জনপ্রাণীহীন সৈকত। সোজা বিচ রোড দিয়ে চলে এসেছি। ঝাউবন পেরিয়ে গাড়ি কোনাকুনি বালির ওপর দিয়ে সমুদ্রের দিকে অনেকটা ঢুকে এসেছে। বেলাভূমি বেশ কঠিন, গাড়ি চলতে পারে। গাড়ির সব কাজ তোলা, সকলেই গাড়ির মধ্যে। সামনের সিটে ড্রাইভার ছাড়া যোগুমামা ও মসিয়ার রহমান। মাঝের সিটে ডান দিক থেকে প্রথমে কালো বোরখায় ঢাকা হানিফ, রহমান সাহেবের প্রধান সহকারী অফিসার, তারপর আমি, নীলকান্ত এবং ফিরদৌস। পিছনের সিটে বাকি 3 জন অফিসার। আরোহীদের মধ্যে ফিরদৌস, নীলকান্ত, ড্রাইভার ও আমি ছাড়া আর সকলেই সশস্ত্র। যোগুমামাকে যখন দুষ্কৃতীরা কিডন্যাপ করে সেই সময়ই তার রিভলভার হাতছাড়া হয়। কাল রাতে রহমান তাকে একটি জাপানি ক্ষুদে রিভলভার দিয়েছেন।
যে কোনো মুহূর্তে ক্ষুরোধার খেলা শুরু হয়ে যাবে। 2-3 মিনিট কেটে গেছে। সামনেই বড় বোল্ডারের আড়াল থেকে বেরিয়ে এলো এক মূর্তি। তার পেছনে সাগর, শরীরে আবছা আলো। রহমান পাকানো কাগজটা সামনের কাঁচের ওপর চেপে ধরলেন। কয়েক সেকেন্ড ওই লোকটা বড় একখণ্ড কাগজ হাতে তুলে ধরল। খোদা হাফেজ। মসিহা রহমান গাড়ির দরজা খুলে নামলেন। ফিরদৌস ফিসফিস করে বললেন, হ্যাঁ, এ কামাল নয়। আসসালামু আলাইকুম। আলাইকুম সালাম। আনছেন? জি, টাকা রেডি, হ্যান্ড ওভার করেন। কামাল ভাই কই? আবার তারে কি দরকার? তার সাথেই কথা হয়েছিল, তারই চাই। কেন? টাকা লিবেন, জিম্মা দিবেন? না কর্তা, এ হয় না। আমাকে প্রিন্সিপাল হইল যার সাথে সওদা হইব তারই দিব। আপনারা তো আমরা চিনি না। এত বড় তাজ্জব কথা কোনো কালে শুনি নাই। কোনো কালে শোনেন নাই তো এখন শোনেন। কামাল ভাইরে ডাকেন। আমাকে মানুষটি গঞ্জন। বুরখা ঢাকা দেখছেন নি? কি বুরকায় ডাকছেন কেন? আরে আপনি কি লাইনে নূতন নাই? হেরে খুইলা লইয়া আসুন, সবাইরে দেখাইতে দেখাইতে। কোন কি পাগল কোনিকার। এখন বুরকাটা খোলেন। আগে কামাল ভাইয়ের লগে কথা কই, তারপর। হৃৎপিণ্ড ধক ধক করছে। পাথরের আড়াল থেকে প্যান্ট শার্ট পরা আরেকজন বেরিয়ে এলো। কামাল কোমরে হাত দিয়ে দাঁড়িয়েছে, গর্তে বসা চোখ, চোয়ারে চেহারা, ভুরু কুঁচকে রয়েছে। সূর্য আকাশে, আলোয় সব স্পষ্ট। যোগুমামা বললেন, দাদার সঙ্গে মুখের মিল আছে। কন কি দরকার? আমি রহমান, কাল ফোন করছিলাম, স্যাররে আনছি। আপনারা না দেখা। বুঝছি, ওনারে হেদিকে পাঠান। যাও, টাকাটা দিয়ে আসো। প্রথম লোকটার হাতে একটা ব্রিফ কেস। সে ওদিক থেকে রওনা দিল। রহমান ইশারা করতেই ডান দিকের দরজা খুলে হানিফকে আলতো ঠেলা দিলাম। হানিফ যেন গড়িয়ে পড়তে পড়তে সোজা হয়ে দাঁড়ালো। তারপর জুবুথুবু ভঙ্গিতে সামনের দিকে হাঁটছে। কি হইলো? ওর বোরকা তুলেন। তাই নিয়ে পারবো না, হাত পা সব বাঁধা আছে যে। ওদিকে লোকটা ব্রিফ কেস হাতে আমাদের দিকে এগিয়ে আসছে। হানিফ টলমল করতে করতে এগিয়ে যাচ্ছে কামালের দিকে। দুজনে খুব কাছাকাছি, একে অপরকে ক্রস করছে। হঠাৎ ওই লোকটা হানিফের বোরখা ধরে টান দিল। সঙ্গে সঙ্গে হানিফ বাঁ হাতে তাকে জাপটে ধরলো। রিভলভার ধরা ডান হাত লোকটার কপালে ঠেকে গেল। মুহূর্তে কামাল অদৃশ্য হয়ে গেছে পাথরের আড়ালে। কিন্তু এই সর্বনাশা খেলার শেষটুকু যে বাকি বুঝিনি। গুলির পর গুলি। হানিফ মুখ থুবড়ে পড়ল মাটিতে। আমরা স্তব্ধ। রহমান উঠে পড়েছে গাড়িতে। সামনের লোকটা দৌড়তে দৌড়তে চলে গেল বোল্ডারের পেছনে। পেছন থেকে শুরু হয়ে গেল গুলি বৃষ্টি। গাড়ির কাঁচে এসে লাগছে, ঝনঝন করে ভেঙে যাচ্ছে কাঁচ। থরথর করে কাঁপছি। ফিরদৌস নীলকান্ত ঢুকে গেছে সিটের ফাঁকে। কয়েক সেকেন্ড, প্রত্যুত্তরের পালা। আমাদের গাড়ির পেছনের দরজা খুলে গেছে। পুলিশ অফিসারদের আগ্নেয়াস্ত্র গর্জন করে উঠল। ভয়ঙ্কর রণক্ষেত্র। ঘাড় ঘুরিয়ে দেখলাম বিচ রোডের ওপর দাঁড়িয়ে আছে একটা টয়োটা। তার জানলায় সারি সারি আগ্নেয়াস্ত্রের নল, ধোঁয়া বেরোচ্ছে। টয়োটার ইঞ্জিন স্টার্ট দিল। নিমেষে মুখ ঘুরিয়ে উধাও হয়ে গেল। এতক্ষণ কেউই নিজেদের মধ্যে ছিলাম না। হানিফ কিছু দূরে পড়ে আছে। ও কি মারা গেছে? আমাকে ওই ভুল কিছু খেয়াল করা উচিত ছিল। আচ্ছা, হানিফের তো বুলেট প্রুফ জ্যাকেট বাঁধা ছিল। রহমান গাড়ি থেকে নেমেই ছুটলেন। পেছন পেছন অন্যরা। নামতে যাচ্ছিলাম, মামা ইশারায় নিষেধ করলেন। বোরখা সরিয়ে ফেলা হয়েছে। মামা নাকের কাছে হাত দিলেন। রহমানের গলা। ইনশাল্লাহ বাইসা গেছে। পায়ে গুলি লেগেছে, তবে ভিতরে ঢোকেনি। মাসল ছিঁড়ে বেরিয়ে গেছে। রহমান সাহেব, ওকে গাড়িতে তুলুন এক্ষুনি, ফার্স্ট এইড দরকার। ওই শয়তানগুলোকে ফলো করবেন না? প্রথম কাজ হানিফকে সুস্থ করা। ওরা কি বসে আছে? এক কাজ করুন, ওয়্যারলেসে মেসেজ পাঠান সব থানায় ফাঁড়িতে। কিন্তু হে তো পিসের গাড়িটা, সামনের দুটা ওই কামাল আর তার সাগরেরটা গেল কই? রাইট, চলুন। মামা ও রহমান ছুটলেন উঁচু বোল্ডারটার দিকে। কয়েক মিনিট পর ফের ইঞ্জিনের গর্জন। সমুদ্রের দিক থেকে একটা মিৎসুবিশি এগিয়ে আসছে। হকচকিয়ে গেছি। কয়েক সেকেন্ডের মধ্যে ভুল ভাঙল। চালক স্বয়ং মসিয়ার রহমান, পাশে যোগু মামা। মিৎসুবিশি এসে থামল। রহমানের চোখে তৃপ্তির ছাপ। হারামজাদাগুলান গাড়ি ফাইলাই দৌড় দিছে। ভাই অর্ণব, ফোনটা একটু দাও দেন দেখি, গাড়ির নাম্বারটা জানাই দেই। হালাই মালিকের গলায় গামছা বাইদ্যা হাজির করব। ঠিক, আপনার এজাম্পশন মিলেও যেতে পারে। ওই দুটো শয়তান বেশি দূর যেতে পারেনি, যদি না টয়োটায় উঠে পড়ে। আমার মনে হয় এখনই এই গাড়িটা নিয়ে ধাওয়া করলে। রাইট স্যার, উঠে পড়েন। শোনো, আর তোমরা হানিফেরে লইয়া সিধা হসপিটালে যাও, বেস্ট ট্রিটমেন্ট করাইবা,
বলতে বলতে সেলফোন নিয়েই গাড়ির মধ্যে উঠে পড়লেন রহমান। পেছনের দরজা খুলে চটপট বসে পড়লাম। রহমান সাহেব, ফোনটা দিন, নাম্বারটা বলুন, ধরে দিচ্ছি। একটা পাক মেরে মিৎসুবিশি বেলাভূমি ছেড়ে বিচ রোডে উঠে পড়ল। মুখার্জি সাহেব, এবার কোন দিকে যাব বলুন তো? সামনে টেকনাফ, পিছে কক্সবাজার। সামনের দিকে তো বটেই। আরে দাঁড়ান দাঁড়ান, 1 মিনিট। শুকনো রক্তের ফোঁটা না? হ্যাঁ হ্যাঁ, এই তো। অগমধ্যে নিজ্ঞাত 2-1টা ভালো মতো ইনজিওর্ড হয়েছে। খটখটে রোদ, বাঁদিকে পাহাড়ের ঢাল বেয়ে ঘন সবুজ জঙ্গল, ডান দিকে ঝাউবনের ফাঁকে ফাঁকে সফেন সাগর। বালির মধ্যে পাথর বোল্ডার মিশে আছে, ভেঙে পড়ছে ঢেউয়ের পর ঢেউ। কখনো কখনো পাহাড় বেয়ে চুঁইয়ে আসা রূপলি ঝর্ণা কালভার্টের তলা দিয়ে নেমে যাচ্ছে সমুদ্রে। এত সুন্দর প্রকৃতি চোখকে তৃপ্তি দিচ্ছে ঠিকই, কিন্তু উপভোগ করার মতো মানসিক অবস্থা কারোরই নেই। মসিয়া রহমান নিঃশব্দে গাড়ি চালাচ্ছেন। পাশে যোগু মামা ঝুঁকে রয়েছেন জানলা দিয়ে, আর কোথাও রক্তের চিহ্ন নেই। মসিয়া রহমান বললেন, কি ব্যাপার কোন তো? ভ্যানিশ হইয়া গেল নাই? স্বাভাবিক, গাড়ির ভিতরে ইনজিওর্ড লোকটাকে ঢুকিয়ে নিয়েছে। রক্ত গাড়ির মধ্যেই পড়বে। রহমান সাহেব, কক্সবাজার থেকে টেকনাফ যাওয়ার আর কোনো পথ নেই তো? না, ডাইন দিকে দেখেন, সি বিচের উপর রাস্তা বানানো হইতেছে। আর্মি গান দেখতেছেন? ওটা আর্মি বানাইতেছে, মেরিন ড্রাইভ। এই টানা কক্সবাজার টু টেকনাফ, খুব হার্ড বিচ। তেমন হলে ঝাউবনের মধ্য দিয়ে গাড়িকে নিচে নামতে হবে। পথের পাশে টায়ারের দাগ চোখে পড়তো, মনে হচ্ছে ওরা এই পথেই গেছে। আবার চুপ। গাড়ির গতি বেশি নয়, নজর রাখতে হচ্ছে। এখনো অবধি এই পথে যানবাহন কম, 2-1খানা গাড়ি, জিপ, ট্রেকার এদিক ওদিক থেকে আসছে, মাঝে মাঝে ওভারটেক করে বেরিয়েও যাচ্ছে। এখনো পর্যন্ত একটাও সাদা টয়োটা চোখে পড়েনি। মামা, একটা ব্যাপারে আমরা নিশ্চিত হতে পারি, ডক্টর আহমেদের ভাই ক্রিমিনালদের লোক। ইয়েস, কিন্তু খটকাও লাগছে। কেন? সব তো এমন পানির মতো তরল। না, যদি কামালরা আহমেদকে কিডন্যাপ করতো তাহলে আপনার ফোন পেয়ে দাদাকে আজ নিতে আসতো না। আমি আহমেদকে নিজের চোখে দেখে এসেছি ক্রিমিনালদের ডেরায়। তাহলে ওই ক্রিমিনালরা কি অন্য গ্যাং? তাদের আহমেদকে ধরার মোটিভ কি? ভুলার সেই ইব্রাহিম শুনলাম ধরা পড়েছে ওখান থেকে। তার কাছ থেকে জেরায় কি জানা গেছে এখনো জানতে পারিনি। মামা, এর সঙ্গে একদম গোড়ার পর্বটাও ধরো। বইমেলার সেই অধ্যাপক সুনীল আচার্যকে কারা হাপিস করলো, কেন? যোগু মামা আরও কিছু বলতে যাচ্ছিলেন, তার আগেই ব্রেক কষলেন মসিয়া রহমান। জঙ্গল চিরে বেরিয়ে এসেছে একটা ঝর্ণা, জলস্রোত নামছে, তার ওপরে কালভার্ট। ঠিক তার আগে বাঁদিকে ঢালু জমিতে চাকার দাগ স্পষ্ট। খুব আস্তে আস্তে এগোচ্ছিল গাড়ি। বাঁয়ে ঘন জঙ্গলের মধ্যে উঁকি মারল একটা সাদা গাড়ির পেছন। সাদা টয়োটা মনে হচ্ছে। স্টার্ট বন্ধ করেই রহমান নামতে যাচ্ছিলেন, যোগুমামা তার হাত চেপে ধরলেন। দাঁড়ান, চারিদিক দেখে নিতে দিন। মনে রাখবেন, আপনার অপোনেন্টরা কেউই নিরস্ত্র নয়। চতুর্দিক নিস্তব্ধ। কেউ কি আছে? শুধু ঝিরঝির জলের শব্দ। উত্তেজনায় রহমান ছটফট করছিলেন। পিছনে ফিরে ফিসফিস করে বললেন, ফোনটায় ধর, আগের নাম্বার, ফোর্স পাঠাক। দাও, আমরা দাও। মামা তীক্ষ্ণ চোখে চেয়ে আছেন জঙ্গলের দিকে, বোধহয় পরিস্থিতি বুঝতে চেষ্টা করছেন। রহমান ফোনে বিড়বিড় করে কথা বলছেন। যোগু মামা গাড়ির দরজা নিঃশব্দে খুললেন। রহমান কি বলতে যাচ্ছিলেন মুখে আঙুল দিয়ে ইশারায় থামালেন। তারপর বেড়াল পায়ে নামলেন গুঁড়ি মেরে। শরীরকে ছেঁচড়ে ছেঁচড়ে মামা এগোচ্ছেন। রহমান বাঁ দিকে সরে এসেছেন। একটা লাইট মেশিন গান সোজা তাক করে আছেন জানলা দিয়ে। ভাইরি, তুমি ড্রাইভিং জানো তো? হ্যাঁ, চালাবো। না না, এখন না, সামনে চলে আসো, স্টিয়ারিংয়ে বসো, চাবি লও। আমি স্টার্ট করলেই বাম দিকে সিধা চালাইয়া দিবা। রীতিমতো কাঁপছি। আজ সকাল থেকে যা শুরু হয়েছে এর শেষ দেখতে পাচ্ছি না। যোগুমামা জঙ্গলের মধ্যে ঢুকে পড়েছেন। বাঁ হাত পেছন দিকে, সামনে দুবার দোলালেন। সঙ্গে সঙ্গে রহমান মেশিন গান শুদ্ধ গাড়ি থেকে গড়িয়ে নামলেন। পিছন ফিরে বললেন, যাই, বি রেডি।
মামা গাড়িটা পর্যন্ত পৌঁছে গেছেন। হঠাৎ উঠে দাঁড়ালেন, চাপা কণ্ঠে বলে উঠলেন, শিগগির আসুন। আমরা তিনজন স্ট্যাচু। এই দৃশ্য কল্পনাও করিনি। সাদা টয়োটার পাশে চিত হয়ে পড়ে আছে এক যুবক, নিষ্পন্দ শরীর, অনেকক্ষণ আগেই মারা গেছে। গাড়ির দরজায় কাদা জমিতে চাপ চাপ রক্ত, রক্তের দাগ চলে গেছে ঝর্ণার জল পর্যন্ত। গুলিটা সোজা বুকে লেগেছিল, মনে হয় এনকাউন্টারের শর্ট ডেট। বুকের মধ্যে অদ্ভুত এক কষ্ট পাক খাচ্ছে। এমন স্বাস্থ্যবান সুপুরুষ যুবক ক্রিমিনাল? মুখ দেখে বোঝা অসম্ভব। বয়স কত হবে? বড়জোর 23-24। হয়তো বাবা মা ভাই বোন আছে, স্ত্রী ছেলে মেয়ে আছে। তারা কোনোদিন জানতেও পারবে না তরতাজা ছেলেটা অজ্ঞাত পরিচয়ের লাশ হয়ে ঢুকে যাবে পুলিশ মর্গে। বাড়ির লোকজন বসে থাকবে ওর ফেরার অপেক্ষায়। এরকম কত ঘটনাই যে এই পৃথিবীতে ঘটে চলেছে আমরা জানতেও পারি না। রহমান ভাবলেশীন, আগ্নেয়াস্ত্র হাতে বারবার ঘুরে যাচ্ছেন সব দিকে। বললেন, বাকিগুলান কই? আরে এ না ফেলা গেল কেন? জঙ্গলে ঢুকছে? যোগুমামা ভুরু কুঁচকে একটু ভাবলেন, তারপর বললেন, মনে হয় না। মাফিয়া গ্যাংদের কিছু অলিখিত মোডাস অপারেন্ডি আছে। যে গেছে সে গেছে, তার জন্য বাকিরা কখনো বিপদের ঝুঁকি নেবে না। যদি এর শরীরে প্রাণ থাকতো তবে পরিস্থিতি অন্য হতো। কি মনে হয়? ওরা চম্পট দিয়েছে, বুঝতে পেরেছে এই টয়োটা নিরাপদ নয়। পুলিশের কাছে খবর পৌঁছে গেছে, টয়োটা দেখলেই পুলিশ সার্চ করবে, তাই লাশ সদ্য গাড়িটা জঙ্গলে ফেলে গেছে। যাবে কি কইরা? পয়দলে? সরি রহমান সাহেব, আপনার আইকিউ বোধহয় কাজ করছে না। ভুলে যাচ্ছেন কেন? আমাদের যেমন সেল ফোন আছে ওদের কাছেও থাকবে। অন্য গাড়ি আনিয়ে নিয়েছে। টেকনোলজি যেমন আমাদের, তেমন অপরাধীদেরও প্রচুর সুবিধে করে দিচ্ছে। পৃথিবীর এক প্রান্তে বসে আছে মাফিয়া ডন, তার নির্দেশে খুন হচ্ছে অন্য প্রান্তের মানুষ। মসিয়ার রহমান গুম মেরে গেছেন। একটু পরে বললেন, তাই কি ওরা কক্সবাজারে ফেরত গেছে মনে হয়? মনে হয় না, এটাও এক ধরনের ঝুঁকি। ওরা নেবে না, আমরা ফলো করব। ওরা জানে কি দরকার উল্টো দিকে যাওয়ার, তার চেয়ে যেদিকে যাওয়ার কথা সেদিকেই যাবে। অর্থাৎ কিনা টেকনাফ? তাই আরেকটা গাড়ির শব্দ, ইঞ্জিন বন্ধ হলো। আরে বাবা, এর মধ্যে ফুরসাইয়া পড়ল। এত শিওর হচ্ছেন কিভাবে? চলুন, আড়ালে চলুন। দ্রুত ঢুকে পড়লাম আরো কিছুটা ভেতরে। ঘন ঝোপের আড়ালে একটা পায়ের শব্দ, ধীরে ধীরে এগিয়ে আসছে। তারপর চমকে উঠলাম। এই যে সেই লোকটা, সেই অদ্ভুত রহস্যময় ব্যক্তি যে কক্সবাজার আসার সময় থেকে মামার পেছনে পড়ে আছে, গেছে ডক্টর আহমেদের বাড়িতেও। সে এখানে এলো কোত্থেকে? আমাদের ফলো করছিল। সবচেয়ে অদ্ভুত ব্যাপার, লোকটাকে যখন যেখানে দেখেছি একদম একা, সঙ্গে কেউ নেই। লোকটা ঠিক আমাদের মতোই এদিক ওদিক সতর্কভাবে তাকাতে তাকাতে এগিয়ে আসছিল। গাড়ির কাছাকাছি এসে ভূত দেখার মতো যুবকের মৃতদেহটা দেখে চমকে উঠল। তারপরে ঊর্ধ্বশ্বাসে ছুটল ফিরতি পথে। রহমান ছুটতে যাচ্ছিলেন, মামা বললেন, যেতে দিন। কেন? সাসপিশাস পারসন? মামা, অন্য মাফিয়া গ্রুপের চড় হতে পারে। ভুল করছেন, তাহলে এভাবে আনআর্মড একা আসতো না। কিন্তু লোকটা কে সেটা জানতে হবে না? ঠিক সময় জানা যাবে। আমার সিক্সথ সেন্স বলছে লোকটা ক্রিমিনাল নয়। রহমান সাহেব, আপনি বরং কক্সবাজারে ফিরে অফিসারদের ওর পিছনে লাগিয়ে দিন। তাইলে আমরা কক্সবাজারে ফিরুম? নিশ্চয়ই। হানিফ কেমন আছে জানতে হবে। অবশ্য ফোর্স না আসা পর্যন্ত এখানেই থাকছি। গাড়ির ইঞ্জিনের শব্দ আস্তে আস্তে মিলিয়েও গেল। দেখছেন কাণ্ড? সামনে গাড়িটা দাঁড়ায় আছে, এখনো দরজা খুলে দেখলাম না। আমারও না বুদ্ধির 14টা বেজে গেছে। যে গাড়িতে আমরা এলাম সেটাও তো ওদের গাড়ি, তার মধ্যেও কিছু ব্লু পড়ে থাকতে পারে। ঠিক বলেছিস, তোরা ওদিকে যা, আমি এটাকে দেখি। কথা বলতে বলতে এগোচ্ছি, অকস্মাৎ বিস্ফোরণের ধাক্কায় ছিটকে পড়লাম কয়েক গজ দূরে। সামনের টয়োটা ছিন্ন ভিন্ন হয়ে ছিটকে গেছে। কয়েক সেকেন্ড ব্ল্যাক আউট, তারপর শিরদাঁড়ায় যন্ত্রণা অনুভব হলো। পাথুরে বোল্ডারের ওপর গিয়ে পড়েছি। বসার চেষ্টা করলাম। যোগুমামা, মসিয়ার রহমান দুজনেই উঠে দাঁড়িয়েছেন। রহমানের গলায় চিবুকে রক্ত,
উনি টয়োটার সবচেয়ে কাছে চলে গেছিলেন। গাড়িটার টুকরো টাকরা ছিন্ন ভিন্ন মৃতদেহ ছড়িয়ে আছে। কয়েক সেকেন্ডের এদিক ওদিক হলে একই অবস্থা হতো আমাদের। মামার সিগারেটের প্যাকেটটা ছিটকে পড়েছে। কুড়িয়ে নিয়ে একটা সিগারেট বের করলেন, ধরালেন, মৃদু গলায় বললেন, টাইম বোম লাগিয়ে চলে গেছিল। রিমোট কন্ট্রোল এক্সপ্লোজিভ হতে পারে না? না রে, সেটা হলে তো এতক্ষণে আমরা ফটো হয়ে ধূপ ধুনো খাচ্ছি। তাছাড়া রিমোটের রেঞ্জ জেনারেলি 1-8 মাইলের বেশি হয় না। ইন দ্যাট কেস ওদের কাছে পিঠেই থাকতে হয়, অতটা রিস্ক ওরা নেবে না। মোবাইলটা বাজছে, একটু দূরে পড়ে আছে। কানে দিতেই সেই পরিচিত ভারী গলা। হ্যালো ভাইগনা। হ্যাঁ, সব শুনছি। মুখার্জি সাহেবরে দাও। বলুন না, সব শোনেননি? আমরা এখন কক্সবাজার টেকনাফের অর্ধেক রাস্তায়। সবটা ধীরে ধীরে বলে গেলেন। অন্য পক্ষ যে খুবই উদ্বিগ্ন হয়ে পড়েছেন সেটাও বোঝা যাচ্ছিল। এরপর মামার শোনার পালা। মাঝে মাঝে সে কি, তাই, আচ্ছা, এই সব উত্তর। মসিয়ার রহমান উবু হয়ে গাড়ির ভগ্নস্তূপ দেখছেন। বিজবিজ করে ধোঁয়া উঠছে, পোড়া পোড়া গন্ধ। ভাঙা গাছের ডাল দিয়ে নাড়ছেন। হঠাৎ ওর চোখ ও গলা পাল্টে গেল। পাইছি 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 পাইছি। কি? ডাল দিয়ে একটা ঝলসানো প্লাস্টিকের প্যাকেট টানতে টানতে বললেন, হেই দাও। প্যাকেটের মধ্যে থেকে বেরিয়ে এলো গাড়ির কাগজপত্র, যাকে ব্লু বুক বলা হয়, এবং একটা ড্রাইভিং লাইসেন্স। মালিক কামাল উদ্দিন আহমেদ। হায় আল্লাহ, নিজের গাড়িটা পোড়ায় দিল। ওটা কি? দেখাতেই রহমান জঞ্জালের ভেতর থেকে টেনে আনলেন একটা ছোট্ট চ্যাপ্টা কালো বস্তু, একটা অর্গানাইজার। এক কথায় বলা যায় ইলেকট্রনিক্স টেলিফোন ইন্ডেক্স। আগে জরুরি টেলিফোন নম্বরগুলো কাগজের ইন্ডেক্সে লিখে রাখা হতো। তার পরিবর্তে এই অর্গানাইজারের মধ্যে ঢুকিয়ে রাখা যায় কম করে 20-25 হাজার নাম, ঠিকানা, টেলিফোন নাম্বার। তাছাড়া পৃথিবীর নানা দেশের স্ট্যান্ডার্ড টাইম ও ঘড়ি, ক্যালকুলেটর সবই মজুত এই পুচকে মেশিনের ভেতর। রহমান যন্ত্রটাকে হাতে নিয়ে অন বোতাম টিপলেন। অমনি পট করে স্ক্রিনে সংখ্যা ফুটে উঠল। কি আশ্চর্য, যন্ত্র এখনো ঠিক আছে। ও ভাইডি, জবাব নাই। এখন সুখ বটে তোমার। বললেন মুখার্জি সাহেব, আসল বস্তুখান পাইয়া গেছি। ওটা আমায় দিন। মামা এগিয়ে এসে যন্ত্রটাকে টেনে নিলেন। রহমান ভ্যাবা চাকা। চিন্তা করবেন না, আমি একটু ঘাঁটাঘাঁটি করে আপনাকে ফেরত দেব। চলুন। কয়েকটা গাড়ির শব্দ পেলাম, আপনার লোকজন বোধহয় এসে গেছে। কি হে, কি খবর? কে? কর্তা? ইব্রাহিম উঠে দাঁড়ালো। ওর মুখ হাঁ। বসো বসো, এত অবাক হচ্ছ কেন? খোদার দুনিয়াটা বড্ড ছোট, কখন কোথায় যে কার সঙ্গে দেখা হয়ে যায়। কিন্তু ইব্রাহিম, আমার জিনিসগুলো যে তোমায় দিয়ে এলাম সেগুলো কোথায়? ইব্রাহিম ফ্যাল ফ্যাল করে তাকিয়ে রইল। বুঝলে না? আরে বাবা, আমার প্যান্ট শার্ট তোমায় এত যত্ন করে পরিয়ে দিয়ে এলাম, সেগুলো পরনি। অথচ আমি দেখো সেই থেকে তোমার লুঙ্গি জামা পরেই রয়েছি। ভেবে রেখেছিলাম যদি কখনো দেখা হয়ে যায় পাল্টাপাল্টি করে নেব। যাগে। কৃত্রিম দীর্ঘশ্বাস ফেলে যোগুমামা বললেন, এবার চটপট বলে ফেলো, সেই লোকটা, হ্যাঁ আমার সঙ্গে যাকে আটকে রাখা হয়েছিল সেই লোকটা কোথায়? ইব্রাহিম নিরুত্তর। ওর মাথা নিচের দিকে ঝুঁকে পড়ল। বলবে না? বাহ, ভালো। মামা ঘুরে তাকালেন পাশের পুলিশ কর্তার দিকে। বরফ ঠান্ডা গলায় বললেন, শুনুন, ওর বিবিকে আমি দেখেছি। বাচ্চা কাচ্চা কটা জানি না। স্ট্রেট ওয়ে সবাইকে তুলে নিয়ে আসুন। তারপর বলতে বলতে ইব্রাহিমের কাঁধ ধরে ঝাঁকালেন। ইব্রাহিম, কথা বের করার 101টা উপায় আমরা জানি। বিকেল 4:30। কক্সবাজারে ফিরেছি 1টা নাগাদ। এখনও ভাবলে কাঁপুনি দিচ্ছে। আজ ভোরবেলায় এবং বেলাবেলি পরপর যে দুটো ভয়াবহ ঘটনার প্রত্যক্ষদর্শী হয়েছি তার জের কাটিয়ে ওঠা অসম্ভব।
হোটেলে ফিরে ঠান্ডা জলে স্নান করে মাছ ভাত মুখে দেওয়ার পর কিছুটা ধাতস্থ হয়েছি। তখনই শুনেছি গতকাল রাতে ইব্রাহিমকে পুলিশ দিয়ে কক্সবাজার রওনা করিয়ে দেওয়া হয়েছে। মামা ওর সঙ্গে কথা বলতে চেয়েছিলেন, কিছুক্ষণের মধ্যে এসে পড়বে। তাতেও হয়তো একটু গড়িয়ে নেওয়া যেত, কিন্তু পুলিশের কাছে খবর এসেছে ডিআইজি সাহেব নাকি নিজে দুপুরের ফ্লাইটে ঢাকা থেকে চলে আসছেন। ভারতীয় হাইকমিশন থেকে সরকারি পর্যায়ে প্রচণ্ড চাপ দেওয়া হয়েছে। হোটেলে খেতে বসে শুনলাম তিনি এসে গেছেন, হেডকোয়ার্টারে অপেক্ষা করছেন। সুতরাং সোজা চলে আসতে হয়েছে। তবে তাতে মামাদের কোনো অসুবিধা হয়েছে বলে মনে হয়নি। রহমান তো উৎসাহে টকবক করছেন, আর যোগু মামা অর্গানাইজার হাতে নিয়ে সেই তখন থেকে বোতাম টিপে চলেছেন। কথা বলতে গিয়ে উত্তর পাইনি, শুধু একবারই বলেছেন ওটা কামালের নয়, মেজবাউদ্দিন আহমেদের। অকুস্থল থেকে গাড়ির ব্লু বুক আর ড্রাইভিং লাইসেন্স ছাড়া কিছুই অক্ষত পাওয়া যায়নি। বাকি বস্তায় ভরে নিয়ে আসা হয়েছে। যুবকের ছিন্ন ভিন্ন মৃতদেহ ময়না তদন্তের জন্য গেছে। ইব্রাহিম চুপ করে বসে আছে। ওকে শুনিয়ে এক স্থানীয় পুলিশ কর্তা ফোন জুড়েছেন। হ্যালো হ্যালো, বরিশাল এসপি অফিস, আমি ডিএসপি সিআইডি। একটা কাম করন লাগে, মোস্ট আর্জেন্ট। তোমাকে ভুলায় ওই যে ক্রিমিনালটা, ও কথাই বলছি। মামা চোখের ইশারায় থামতে বললেন, নরম গলায় বললেন, ইব্রাহিম, ভেবে দেখো। 1 মিনিট ওয়েট করুন। ইব্রাহিম, পুলিশের টর্চার কি মারাত্মক জানো তো? তুমি সহ্য করতে পারলেও তোমার পরিবার কি পারবে? ওরা তো কোনো দোষ করেনি। তোমার পাপে ওদের জীবনটা। ইব্রাহিম মুখ তুলে তাকালো, ওর চোখে জল। বলো বলো, তোমার কোনো ভয় নেই, তোমায় সব রকম প্রোটেকশন দেওয়া হবে। হ্যাঁ, ওদের জানিয়ে দিন এখনই দরকার নেই। ইব্রাহিমের ফ্যামিলির দিকে শুধু খেয়াল রাখুক। কথা বিশেষ করেন আমি যতটুকুন জানি কইতাছি। আপনি পলায় যাওয়ার পর আমি খবর দিই সাহেবরে। সাহেব আইসা আমারে বেদম মারে। মারে? জি কর্তা, কয় তুই একটা আকাম্মার ধাড়ি, তোরে আজ মাইরাই ফেলুম। তোমার সাহেব কোথায় থাকে? ঢাকা। ভুলার ওই ক্ষেত জমি বাড়ি সব কি তার? জি কর্তা। শুধু মাঝে মাঝে সাহেব লোকজন ধরে আনলে তাদেরকে আটকে রাখো, আর পালাবার চেষ্টা করলে খতম করে দাও, তাই তো? ইব্রাহিম মুখ নিচু করল। তোমার সাহেবের নামটা কি? নূর মোহাম্মদ। কি করে? হে তো আগেই কইছি কর্তা। শুনছি বর্ডার দিয়া কি সব নেশার বস্তু পাচারের কাম। তাইনে ঢাকায় বড় দাওয়াইয়ের দোকানও আছে। গুড। সেদিন সাহেবের সঙ্গে যারা ছিল তাদের সবাইকে নিশ্চয়ই চেনো? না কর্তা, আল্লাহর কসম দুজনারে চিনি। এরা সাহেবের বডিগার্ড, বাকিরা হেদেশের নয়, দেখতে ভিন্ন লাগে। তাই? কেমন লাগে? একটা বিলাইতি মনে হয়, অন্য দুটার নাক স্যাপটা, সুখ ছোট, অপরটা বোধ হয় ইন্ডিয়ান। সাহেব তার লগে আগরওয়াল কইয়া ডাকতাছিল। গ্রেট, সর্বধর্ম সমন্বয়। কি বুঝছেন ডিআইজি সাহেব? র্যাকেটের নেটওয়ার্ক কি স্ট্রং দেখছেন? ইব্রাহিম, তোমার সাহেবরা তারপর কি করলো? লোকডারে লঞ্চে উঠাইয়া লয়া গেল। কোথায় গেল জানো না? আল্লাহর কসম কর্তা, আমি জানি না, তবে ঢাকায় যাওনের আলাপ করতাছিল। বাহ, ঠিক আছে ইব্রাহিম, এখন এই পর্যন্ত। আমি তবে যাই কর্তা। না হে ইব্রাহিম, এখনই নয়। আমরা তোমায় ছাড়লেও ওরা তোমায় খতম করে দেবে। তার চেয়ে তুমি পুলিশের অতিথি হয়ে থাকো। দুজন পুলিশ এসে ইব্রাহিমকে তুলে নিয়ে গেল। যোগুমামা বললেন, সব নোট নিয়েছেন? ইন্ডিয়াতেও খবর পাঠান, আগরওয়ালের খবর পেতে হবে। আচ্ছা, বাংলাদেশে চিরাদিয়া বলে কোনো জায়গা আছে? চিরাদিয়া? কই অমন কোনো জায়গার নাম শুনি নাই তো। নেই? কিন্তু এই যে দেখছেন, এই অর্গানাইজারটা ডক্টর মেজবাউদ্দিন আহমেদের। লাকিলি পেয়েছি, বোধহয় দাদার থেকে গোপনে চুরি করেছিল। এখানে পার্সোনাল ফোল্ডারে ওই নামটা রয়েছে, তার সঙ্গে আরো কয়েকটা সাংকেতিক চিহ্ন। তাই মনে হলো সিরাদিয়া। রাইট, ইংরেজিতে CH
চ বা ছ দুটোই লেখা হয়। ছিড়া দিয়া কোথায়? টেকনাফ দিয়া যাইতে হয়। বে অফ বেঙ্গলে একখান দ্বীপ, সেন্ট মার্টিন দ্বীপের একেবারে গায়ে। লোকালয়ে আছে? সেন্ট মার্টিন পুরা টাউন, মাছের বিরাট আড়ত। তবে সিরাদিয়ায় জন মাইনসে থাকে না, জোয়ারের সময় পুরা আলাদা হইয়া যায়। ঝড় বাদলায় দ্বীপটা কখন কখন ডুইবাও যায়। টেকনাফ থেকে সেন্ট মার্টিন সমুদ্রপথে কতক্ষণ লাগে? 2-2.5 ঘন্টা লাগবে। লঞ্চ সার্ভিস আছে? জি, তবে আমাকে পুলিশ লঞ্চ। ভদ্রলোকের কথা শেষ হলো না, তার আগেই কি আপনারা? রঞ্জন সরকার এবং সুধাংশু দে ডিআইজি বললেন, আসেন আসেন, বসেন বসেন। ডক্টর মুখার্জি, সরি আপনাকেও কওয়া হয় নাই। বিষয়টা হইল ঢাকা বইমেলা 20 দিন হইল শেষ হইয়া গিয়েছে। কলকাতায় সব ফেরত গেছে, কিন্তু এরা কইছিলেন সুনীল বাবুরে না লইয়া ইন্ডিয়া ফিরুম না। আপনি জানেন হাই কমিশনে এরা ছিলেন। হইছে কি, কাল সকালে সুনীল আচার্যের মিসেস ফোন কইরেছিলেন, সুনীল বাবু কলকাতা পৌঁছাইয়া গেছেন। সে কি? জি, আপনি তারার কাছ থেকেই শুনেন। হাই কমিশনারে তাই কইলাম ইনাগো পাঠাইতে। ব্যাপারটা বড় তাজ্জব। গতকাল সকালে সীমা ফোন করলো, ভাবছিলাম সুনীলের কথা বুঝি জিজ্ঞেস করবে, কিন্তু তার আগেই বলল সুনীল নাকি বাড়ি ফিরেছে। তবে ফিরেছে ঠিক নয়, তাকে নাকি ফেরত পাঠানো হয়েছে। মানে? কাল খুব ভোরে ওদের বাড়িতে ফোন বেজে ওঠে। সীমা ফোনটা ধরতে হঠাৎ অচেনা গলায় বলে, আপনার হাজবেন্ড পাশের বেলেঘাটা লেগে বসে আছেন। সে তো বাংলাদেশ গেছে, ফেরেনি। ফিরেছে? আমার বেশি কথা বলার সময় নেই। যদি তাকে জীবিত দেখতে চান তাহলে নিয়ে আসুন। সঙ্গে সঙ্গে সীমা লেকে ছুটে যায়। খুঁজতে খুঁজতে দেখে এক কোণে এক বেঞ্চিতে সুনীল এলিয়ে পড়ে আছে। সে কি? হ্যাঁ হ্যাঁ ডক্টর মুখার্জি, অনেক ডাকাডাকির পর সুনীল নাকি চোখ মেলে তাকায়। ব্ল্যাঙ্ক ভিশন, ওদের কাউকেই চিনতে পারে না। ওরা তারপর ধরাধরি করে ওকে বাড়ি নিয়ে আসে। সুনীলদাকে বোধহয় খুব কড়া কোনো ড্রাগ পুশ করা হয়েছিল। এখন কেমন আছেন? আগের চেয়ে ভালো, ট্রিটমেন্ট চলছে। সবচেয়ে যেটা মারাত্মক সেটা হলো সুনীল বাংলাদেশ এপিসোড কিছুই মনে করতে পারছে না। বলেন কি? হ্যাঁ, পদ্মায় বাড়ছে ওটা পর্যন্ত মনে পড়েছে, তারপর সব ফাঁকা। সবে মধ্যরাত্রি পার হয়েছে। মহানগরীর পথঘাট জনশূন্য। শুধু বেলেঘাটার আইডি হাসপাতালের সামনে 3-4 জন মানুষ দাঁড়িয়ে কথা বলছেন। পাশেই একটি ট্যাক্সি। সামনে সুভাষ সরোবর, বেলেঘাটা লেক। গাঢ় কুয়াশায় সোডিয়াম ভেপার ল্যাম্পের আলোগুলো মিটমিট করছে। একটা কালো অ্যাম্বাসেডর আস্তে আস্তে লেকের পাশের রাস্তা দিয়ে এগিয়ে আসছে। লেক পেরিয়ে ঢুকে গেল আইডির পাশের রাস্তায়। কয়েকটা বাড়ি পেরিয়ে অ্যাম্বাসেডর ফুটপাথের গা ঘেঁষে থামল। স্টার্ট বন্ধ হলো না। 4 জন লম্বা চওড়া লোক নামলো গাড়ি থেকে। একটা বাড়ির সরু গলিতে ঢুকে গেল। কে? দরজা খুলুন। আপনি কে? পুলিশের লোক। কি ব্যাপার? আগে দরজা খুলুন বলছি। 3 তলা ফ্ল্যাটের আলো জ্বলে উঠেছে। খুট করে দরজা ফাঁক হলো। সঙ্গে সঙ্গে দরজার সামনের মহিলাকে ধাক্কা মেরে সরিয়ে 4 জন সন্ডা চেহারার লোক ঢুকে পড়ল ভেতরে। কালো প্যান্ট শার্ট, এমনকি মুখ ও কালো মুখোশে ঢাকা। মহিলা চেঁচিয়ে উঠতে যাচ্ছিলেন, তার আগেই তার কপালে রিভলভার ঠেকল। শাট আপ! আপনার হাজবেন্ড কোথায়? মহিলা কাঁপতে কাঁপতে পাশের ঘর দেখিয়ে দিলেন। 3 জন ঘুমন্ত মানুষ, বুক অব্দি লেপ, ঘর জুড়ে নীলাভ আলো। প্রথম জন দরজার পাশে সুইচ বোর্ডে পটপট সুইচ টিপল। ফ্লুরোসেন্ট আলো ছড়িয়ে পড়ল। দ্বিতীয় জন গিয়ে ঝাঁকুনি দিল এক ধারের মধ্যবয়সী পুরুষটিকে। ভদ্রলোক চোখ মেলে তাকালেন। উঠুন। কে আপনারা? পুলিশ। আমাদের সঙ্গে যেতে হবে। কোথায়? দপ্তরে। কেন? আমি কি করেছি? সীমা চুপ! আপনার স্ত্রী ঠিক আছেন? কুইক! পাশের 2 ছেলে ঘুম ভেঙে উঠে বসেছে। তাদের দিকে তৃতীয় জনের রিভলভার উদ্যত। তারা আতঙ্কে কাঁপছে। ভদ্রলোক কাঁপতে কাঁপতে এগোচ্ছেন দরজার দিকে। বোধহয় কিছু বলতে যাচ্ছিলেন। ড্রেস চেঞ্জ করার দরকার নেই, শুধু চটিটা পায়ে গুলিয়ে নিন। এটা চাদর দিন তো ম্যাডাম। চতুর্থ জন পাথরের মূর্তির মতো দরজার কাছে। ভদ্রলোক করুণ চোখে একবার স্ত্রীর দিকে তাকালেন। ভদ্রমহিলা কাঁপতে কাঁপতে একটা গরম চাদর স্বামীর হাতে দিলেন। 30 সেকেন্ডের মাথায় চতুর্থ জন পকেটে রিভলভার ঢোকাল। ভদ্রলোককে হাতের ইশারায় বাই করে
সদর দরজা বাইরে থেকে টেনে দিল। সিঁড়িতে তাদের নামার শব্দ, কালো অ্যাম্বাসেডার মিলিয়ে গেল অন্ধকারে। অপারেশন শেষ হতে সময় লাগলো 3 মিনিট। পরিবারের 3 জন বিমূঢ়, চেঁচাতেও ভুলে গেছে। তবে ভদ্রমহিলা যে মানসিক শক্তিতে অন্যদের চেয়ে অনেক শক্ত, সেটা বোঝা গেল যখন উনি দরজায় খিল দিয়ে ছুটে গেলেন টেলিফোন ইন্ডেক্সের দিকে। পাতা উল্টাতে উল্টাতে এক জায়গায় হাত দিয়ে রিসিভার তুললেন। এই সময় দরজার কলিং বেল ফের বেজে উঠল। ফোন নামিয়ে রেখে ভয়ার্ত চোখে তাকালেন মহিলা। আবার বাকিদের নিয়ে যাবে বলে ফিরে এলো। কি করবেন? কাকে ফোন করে ডাকবেন? কিছুই সময় মনে পড়ছে না। যা থাকে কপালে। রান্নাঘর থেকে তরকারি কাটার ছুরি আর বঁটি তুলে দিলেন ছেলেদের হাতে, নিজেও একটা নিলেন। আবার বেল বাজল। কি ব্যাপার? ভদ্রমহিলা ততক্ষণে আই হলে চোখ রেখেছেন। পুলিশের উর্দি। তার মানে আগে যারা এসেছিল তারা? সব ওলট পালট হয়ে যাচ্ছে। দরজা খুলেই উনি চেঁচিয়ে উঠলেন, কি চাই? এই লোকগুলো অতি ভদ্র, মোটেই রাগলো না। এই জন্যই তো দেশের আইন শৃঙ্খলার এই অবস্থা। ইউ আর এন্টায়ারলি ক্যালাস অ্যান্ড অপদার্থ। ঘটনা ঘটে যাওয়ার পর হেলতে দুলতে হাজির হয়েছেন। আপনাদের আগেই কি দেখবেন? যান যান, থানায় গিয়ে বালিশ পেতে ঘুমন। রাগে গজগজ করতে করতে সীমা এগিয়ে গেলেন টেলিফোনের দিকে। আপনার নাম? সুনীল আচার্য। পেশা? কলেজে পড়াই। আর কলকাতা বইমেলার সঙ্গে যুক্ত, একটা পত্রিকা চালাই। কিন্তু এই সব জানা প্রশ্ন। প্লিজ মিস্টার আচার্য, আপনি বাংলাদেশে যাচ্ছিলেন কেন? আমার একটা সেমিনার ছিল। ও, তার মানে ঢাকা বইমেলায় যোগ দিতে নয়? দ্যাট ওয়াজ এ কোইন্সিডেন্স। একই সময় ঢাকা বইমেলা শুরু হয়েছিল, বন্ধুরা যাচ্ছিল, তাই আমি। পদ্মা পার হওয়ার আগে পর্যন্ত আপনি নর্মাল ছিলেন। গোয়ালন্দ ঘাটে বার্জে বাসে ওঠার সময়ও 2 বন্ধু রঞ্জন সরকার এবং সুধাংশু দেশ সঙ্গে আপনি নর্মাল বিহেভ করেছেন। কিন্তু তারপর প্রথমে আপনি হারিয়ে গেলেন, একটু পরে আবারও ফিরে এলেন, কিন্তু তখন কমপ্লিটলি ডিফারেন্ট ম্যান। তারপর ঢাকায় পৌঁছে আবারও নিখোঁজ। আমি আগেও বলেছি ডাক্তার চৌধুরী, সেই রাতে পদ্মায় বার্জে উঠেছিল বাস। আমি একা বার্জের 3 তলায় উঠেছিলাম। ব্যাস এই পর্যন্ত মনে আছে। তারপর ব্ল্যাকআউট, আর কিছুই মনে পড়ছে না। মনে করার চেষ্টা করুন মিস্টার আচার্য। সেই রাত ঘুটঘুটে অন্ধকারে সব ঢেকে আছে, শুধু বার্জের মধ্যে মিটমিটে আলো। আপনারা ঘোরাফেরা করছেন, সুধাংশুবাবু হইচই করছেন। পদ্মার কালো জল অন্ধকারে মিশে আছে। মনে করুন, মনে করুন মিস্টার আচার্য, মনে করুন। না না না, কিছু মনে পড়ছে না। আমি হেল্পলেস। আমার চোখের দিকে তাকান। হ্যাঁ, ভালো করে তাকান তো এবার। মনে পড়ছে সুনীলবাবু? ধীরে ধীরে সুনীল আচার্যর চোখের দৃষ্টি নিস্তেজ হয়ে আসে। শরীর কাত হয়ে পড়ল নরম সোফায়। ডক্টর চৌধুরী অ্যাসিস্ট্যান্ট ভাস্কর মিত্রকে বললেন, ভয়েস রেকর্ডার অন আছে তো? হ্যাঁ দিদি। রাত 2টো, বেশ শীতও পড়েছে। সল্টলেক ঘুমিয়ে আছে। কালো কালো সব অন্ধকার বাড়ি। শুধু FE ব্লকের বাড়িটার একতলার একটা ঘরে আলো জ্বলছে। আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন সাইক্রিয়াটিস্ট ডক্টর সুস্মিতা চৌধুরীর চেম্বার। ডক্টর চৌধুরী ওপরে থাকেন। একতলায় সারাটা দিন অসংখ্য মানুষের ভিড়। কত ধরনের মনোরোগী ডক্টর চৌধুরী ঘন্টার পর ঘন্টা রোগীদের কাউন্সেলিং করেন। সুস্মিতার বিশেষ ক্ষমতা, সম্মোহন বিদ্যায় তার পারদর্শিতা। প্রয়োজন পড়লে ওই ক্ষমতা প্রয়োগ করে তিনি রোগীদের মনের তন্ত্রীগুলোকে অবশ করে দেন। তারপর ধীরে ধীরে মনের অবচেতনে ঘুমিয়ে থাকা অজানা কথা টেনে বের করে আনেন। ভদ্রমহিলার বয়স 30-এর আশেপাশে, স্মার্ট, সুশ্রী। এটাও নিঃসন্দেহে অ্যাডভান্টেজ। সুনীল আচার্য এই মুহূর্তে ঝিম ধরা চোখে তাকিয়ে আছেন ডক্টর চৌধুরীর দিকে। সুস্মিতা ইশারা করলেন। ভাস্কর একটু একটু করে সুনীল আচার্যর মুখের ওপর জোরালো আলোর ফোকাস কমাতে লাগল। ইঙ্গিতে তাকে থামতে বললেন সুস্মিতা। তারপর ফিসফিস স্বরে বললেন, বলুন সুনীলবাবু, বলুন। পদ্মায় সেই রাত আপনি স্টিমারের 3 তলার ডেকে একা, কেউ কোথাও নেই। তারপর মনে করুন, বলুন।
আমি আমি 3 তলার ডেকে একেবারে একা, কোথাও কেউ নেই। হঠাৎ হঠাৎ হ্যাঁ, হঠাৎ হঠাৎ কি মনে করুন? হঠাৎ হঠাৎ 3-4 জন লোক এসে আমার পিছনে দাঁড়ালো। আমি আমি চিনি না, তাদের চিনি না, কোথা থেকে যে এলো তাও জানি না। 3-4 জন লোক পিছনে? হ্যাঁ, 3-4 জন লোক আমায় বলল, সাহেব কোথায় যাবেন? আমি অবাক, এরা আমায় চিনে। আমি বললাম, ঢাকা যাব, ঢাকা। বলতে বলতে সুনীলবাবুর চোখ বুজে এলো। ভাস্কর আলোর রেগুলেটরে হাত দিল। দপ করে চোখ ধাঁধানো আলো এসে পড়ল সুনীলবাবুর মুখে। অতি কষ্টে চোখ মেললেন সুনীল। ডক্টর চৌধুরী ঝুঁকে পড়ে বললেন, ঢাকা যাব, ঢাকা, মনে করুন। ঢাকা? হ্যাঁ হ্যাঁ, ওরা বলল আমাদের লগে চলেন বলে একটা কাপড় ঠেসে আমার শ্বাস বন্ধ। কি কষ্ট, কি কষ্ট। আর আর কিছুই মনে নেই আমার। সুনীলবাবু প্লিজ মনে করুন, মনে করুন। আপনার জ্ঞান ফিরে এলো। আপনি বসে আছেন বাসে। তারপর? বাসে? বাসে? হ্যাঁ হ্যাঁ, মনে পড়েছে, বাসে। কিন্তু কোনো শক্তি নেই। আমি হেল্পলেস। সুধাংশু, রঞ্জন বারবার ডাকছে। আমি কথা বলতে পারছি না। কথা বলতে পারছেন না? সুনীলবাবু বলুন। বাস থামলো, সব নেমে গেল। রঞ্জনরা বলল আসছে, কিন্তু তার আগেই আবার ওই 3-4 জন লোক কোত্থেকে উঠে এলো, আমায় ঘিরে ধরে নামিয়ে নিল, একটা গাড়িতে তুলল। আপনি রেজিস্ট করেননি? না না, কিছুই ক্ষমতা নেই। আমি কথা বলতে পারছিলাম না, বড় ব্যথা, ব্যথা। সুনীলবাবু তাকান, আমার দিকে তাকান। ওরা কি বলছিল বলুন? কি বলছিল? বলছিল পাইছি, এরে পাইছি। আর একজন বলছিল চাপ দিলেই সব বাইর হবে। মোবাইলে একজন কথা বলছিল, গাড়িতে করে নিয়ে যাচ্ছিল। কোথায় সুনীলবাবু, কোথায় বলুন? অনেকক্ষণ লাগলো, সকাল হয়ে এলো। পুরো গ্রাম, গাছপালা, নদী, খাল, বিল, মাঝে মাঝে একটা বাড়ি, আশপাশ ফাঁকা ফাঁকা। একটা তাগড়া লোক, তার কাছে আমায় দিয়ে চলে গেল। সেখানেই ছিলেন? ওরা আসেনি? এসেছিল, হ্যাঁ এসেছিল। রোজ একবার করে আসতো। অচেনা একজনকে এনে রেখেছিল, আর আর সে পালালো। হ্যাঁ, আমাকেও পালাতে বলেছিল, কিন্তু আমি সাহস পাইনি। আমি সাহস পাইনি। আমার শরীর অবশ। সুনীলবাবু তারপর?
অবশ অবশ অবশ। সুনীলবাবুর মাথা হেলে পড়ল, ঘুমিয়ে পড়েছেন। ভাস্কর বার দুয়েক ঠেলা দিল, কোনো সাড় নেই। ডক্টর চৌধুরী বললেন, ভাস্কর, ছেড়ে দাও। আজ একটানা অনেকটা বলেছে। ঘুম থেকে উঠলে সহদেবকে বলে দিও 1 কাপ গরম দুধে 1 চামচ ব্র্যান্ডি মিশিয়ে খাইয়ে দিতে। গুড নাইট। ঘরের আলো নিভে গেল। ঠিক সেই সময় নির্জন ইস্টার্ন বাইপাস দিয়ে ঝড়ের গতিতে ছুটে চলেছে সাদা টাটা সুমো। আরোহীরা সকলেই চুপ। সুমো স্টেডিয়ামের পাশ দিয়ে সল্ট লেকে ঢুকে পড়ল। একজন বলে উঠলেন, ফোন করবে না? কাকে? সে কি এর মধ্যেই ভুলে গেলে? ওহো, তাই তো। আসলে কি যেন গৌতম, মাথার মধ্যে সর্বক্ষণ জ্বরটা পাক খাচ্ছে, ছাড়াতে পারছি না। তাছাড়া তোমাদের যা কীর্তি, ফোন করে কি বলবো, লজ্জায় মাথা হেঁট হয়ে যায়। পাঞ্জাব পুলিশ এসে উগ্রপন্থী ভেবে নিয়ে গভীর রাতে তপসিয়াতে একটা ফ্যামিলিকে ফিনিশ করে দিল। তাই নিয়ে কাগজে কাগজে কত লেখালেখি হলো। তোমরাও কিছু কম যাও না। বলো তো, অকারণ এইসব করার কি দরকার ছিল? তুমি বুঝবে না যোগুদা, তখন যদি ওরা সঠিক পরিচয় দিত, বিশ্বাস করতে পারতো, নাও পারতো। হয়তো বসিয়ে রেখে কনফার্ম হবার জন্যই এদিক ওদিক ফোনাফুনি শুরু করতো। তক্কা তো কেউ হতে পারতো, তাতে আশেপাশের লোক সব জেনে যেত। কেন? আমি আগে থেকেই বলে রেখেছিলাম। যাকে ছাড়ো, ফোনটা দাও। হ্যালো, জগবন্ধু মুখার্জি বলছি। শুনুন শুনুন, আপনারা নিশ্চিন্তে ঘুমুন। আমি পারফেক্ট খবর নিয়েছি। হ্যাঁ হ্যাঁ, দায়িত্ব নিয়ে বলছি। না না, ব্যাপারটা ঠিক উল্টো। পরের গ্রুপ যারা গেছিল তারা পুলিশ নয়, সেজে এসেছিল। কপাল জোরে সুনীলবাবু বেঁচে গেছেন। হ্যাঁ হ্যাঁ, ঠিক। স্টাইলটা খুব খারাপ নেওয়া হয়েছে। পুলিশের বড় কর্তা বলেছেন এটা কমান্ডোদের স্টাইল, এভাবেই নাকি ওদেরকে ট্রেনিং দেওয়া হয়। না না, সরি সরি, আপনি কিছু মনে করবেন না প্লিজ। আরেকটা কথা, যদি কেউ খোঁজ খবর নেয় ঘুণাক্ষরেও সত্যিটা জানাবেন না, টপ সিক্রেট। রাইট। আপনি আপনার হাজবেন্ডের ব্যাপারে প্রচণ্ড ওয়ারিড। তাকে কয়েকজন মুখোশ পরা গুন্ডা তুলে নিয়ে গেছে, তারপর আর খবর পাচ্ছেন না। এই ড্রামাটা করতে হবে, ওকে? গাড়ি এসে দাঁড়ালো FE ব্লকের বাড়িটার সামনে। একটু আগেও যেখানে আলো জ্বলছিল। ডিআইজি গৌতম চ্যাটার্জি বাইরের কলিং বেল টিপলেন। যোগুমামা বললেন, ভদ্রমহিলার খুব নাম শুনেছি, আলাপ হবে। রাত আড়াইটেই আলাপ? আলাপ না প্রলাপ? হ্যাঁ। ভেতরে আলো জ্বলে উঠেছে। গৌতমের সিকিউরিটি গ্রিল গেট খুলে ভেতরে ঢুকল। একজন পোর্টিকোতে এসে দাঁড়িয়েছে, তাকে কিছু বলল। কোলাপসিবল গেট খুলছে। একটু বসুন স্যার, ম্যাডাম এইমাত্র ওপরে উঠেছেন, খবর দিচ্ছি। পেশেন্ট কোথায়? ভিতরে স্যার, ঘুমোচ্ছে। কয়েক মিনিটের মধ্যে ডক্টর চৌধুরী নেমে এলেন। নমস্কার। নমস্কার ম্যাডাম, পরিচয় করিয়ে দিই, ইনি ডক্টর জগবন্ধু মুখার্জি। পরিচয় করানোর কোনো দরকার নেই, উনি আমার স্যারের বন্ধু। বলুন স্যার। ম্যাডাম, একটা কথা। প্লিজ স্যার, আমার নাম ধরে ডাকবেন। ও আচ্ছা, সুনীলবাবুর কাছ থেকে কিছু জানা গেল? হ্যাঁ স্যার, হিপনোটাইজড অবস্থায় উনি অনেকটা বলেছেন। পুরোটা টানতে পারেননি, রিক্স হয়েছে তো। ঘুম থেকে উঠলে সেকেন্ড সেশন শুরু করব। সব টোপ করা আছে, শুনবেন? নিশ্চয়ই। কাউন্সেলিং করে কি মনে হলো আপনার? ইচ্ছে করে খবরগুলো সাপ্রেস করছিলেন, নাকি সাময়িক মেমোরি লস হয়েছে? আমার মনে হচ্ছে কড়া কোনো মেডিসিন দিয়ে ব্রেন সেলগুলোকে বেশ ইনঅ্যাক্টিভ করে দেওয়া হয়েছে। তবে এটাও ঠিক, ভদ্রলোক মনে করার তেমন চেষ্টাও করছেন না। দুঃস্বপ্নের মতো সব ভুলে যেতে চাইছেন। আজ কটা থেকে সেকেন্ড সেশন শুরু করবেন, কিছু ভেবেছেন? যে মুহূর্তে ঘুম থেকে উঠবেন তখন। কাজের লোককে বলে রেখেছি 8টার মধ্যে যদি না উঠে তখন ঘুম থেকে তুলে দেবে। গুড। আসলে সুনীলবাবুকে আমাদের চাই, আজই হয়তো নিয়ে যেতে হবে। উনি কোথায় ঘুমোচ্ছেন একটু দেখা যাবে? নিশ্চয়ই। আপনি স্যার সুনীলবাবুকে আগে দেখেননি? না। তাই? আচ্ছা, আসুন আসুন। সহদেব, লাইটটা জ্বেলে দাও। অ্যান্টি চেম্বারে 3 জন ঢুকলেন। ঢুকেই যোগুমামা প্রায় চেঁচিয়ে উঠলেন, এ কি? কানের কাছে তীক্ষ্ণ স্বরে বেজেই চলেছে।
হাতড়ে হাতড়ে ফোনটা টানলাম। এত রাতে কে রে বাবা? ডিসপ্লের আলোয় ফুটে ওঠা নাম্বার দেখেই এক ঝটকায় ঘুম ছেড়ে গেল। +91 দিয়ে শুরু, অর্থাৎ ফোনটা এসছে দেশ থেকে। হ্যালো টুকলু, এয়ারপোর্টে এসে পড়েছি। একটু পরে মর্নিং ফ্লাইট, ঘন্টাখানেকের মধ্যে ঢাকা পৌঁছে যাব। সুনীল আচার্য আমার সঙ্গে, প্রায় অনেকটাই এখন ট্রান্সপারেন্ট হয়ে এসেছে। গিয়ে বলছি, তুই রহমানকে বল ডিআইজি সাহেবকে বলে ঢাকা টু কক্সবাজার কানেক্টিং ফ্লাইটে 2টো সিট বুক করতে। হ্যাঁ, ঢাকায় প্রপার সিকিউরিটি অ্যারেঞ্জমেন্ট যেন থাকে। আমার আইডেন্টিফিকেশন মার্ক, মাথায় সাহেবি টুপি, ডান কবজিতে ব্ল্যাক ব্যান্ড। মনে করে বলবি কক্সবাজার এয়ারপোর্টে যেন গাড়ি থাকে। সোজা হোটেলে ঢুকে যাব। ঢাকায় নেমে গাড়ির নাম্বার তোর কাছ থেকে জেনে নেব। হ্যাঁ, আরেকটা ইম্পর্টেন্ট ব্যাপার, যে লোকটা আমায় ফলো করছিল ওকে চিনে ফেলেছি। মামা 1 মিনিট, এদিকে সিচুয়েশন পাল্টে গেছে। আমরা কক্সবাজারে নেই, টেকনাফে চলে এসেছি কাল সন্ধ্যেবেলা। টেকনাফ? কেন? নূর মোহাম্মদকে ধরতে। ওকে ধরতে পারলে বাকি সব করা ধরা পড়বে। ইব্রাহিম আইডেন্টিফাই করবে। নূর মোহাম্মদ? ইয়েস, ইব্রাহিমের সাহেব। কিন্তু সে যে টেকনাফে আছে কি করে জানা গেল? কাল সারাদিন ধরে অপারেশন হয়েছে। ইব্রাহিম ঢাকার একটা ফোন নাম্বার দিল, খোঁজ নিয়ে জানা গেল সেটা মোহাম্মদ মেডিকেল স্টোরসের। নূর মোহাম্মদের ছোট ভাই তাজ মোহাম্মদ কর্তা। রহমান সাহেব কাল ঢাকা গেছিলেন, তাজ মোহাম্মদকে অ্যারেস্ট করা হয়েছে। দাঁড়া, ভাইকে অ্যারেস্ট করা হয়েছে খবর তো নিশ্চয়ই দাদার কাছে পৌঁছে গেছে। তারপর কি আর ওরা এদেশে আছে? বর্ডার পেরিয়ে আইদার ইন্ডিয়া নয়তো বার্মায় চলে গেছে। আগেই তুমি ওভাবে অ্যাকশন হয়নি, সবটা শুনবে তো। লাঞ্চ করতে তাজ দোকান থেকে বাড়ি ফিরছিল, গাড়ির মধ্যে প্লেন ড্রেস পুলিশ লুকিয়েছিল। মাঝ রাস্তায় গাড়ি শুদ্ধ ওকে হাইজ্যাক করে আনা হয়েছে। বলিস কি? তারপর? তাজ মোহাম্মদকে গোপন ডেরায় এনে বেধড়ক ইন্টারোগেশন করা হয়েছে। যতটুকু জানে সব স্বীকার করেছে। বাংলাদেশের সব শহর মিলিয়ে প্রায় 20টা ওষুধের দোকান আছে ওদের। মোহাম্মদ মেডিকেল স্টোরস বিগেস্ট মেডিসিন চেন। নূর বাদে বাকি 4 ভাই মেন শহরের বড় বড় দোকানের দায়িত্বে, অন্যগুলো বিশ্বস্ত কর্মচারীরা চালায়। প্রতিটা দোকানের আন্ডারগ্রাউন্ডেই ড্রাগসের কারবার। ওই চেনের মাধ্যমেই ওই ড্রাগ পেডলিং হয়। ভারত, নেপাল, ভুটানেও যায়। মাল আসে বার্মার দিক দিয়ে। টেকনাফেও মোহাম্মদ মেডিকেল স্টোরসের ব্রাঞ্চ আছে, বাড়িতেই দোকান। তো তাজ বলছে বড় ভাইয়া অন্য একটা বিগ ডিল নিয়ে বেশ কিছুদিন ব্যস্ত, সেই জন্যই টেকনাফে রয়েছে। এক্সেলেন্ট, ভাবতেই পারছি না বাংলাদেশের পুলিশ এত এফিশিয়েন্টলি অপারেট করেছে। এখন ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট ডিউটি হচ্ছে ইমিডিয়েটলি টেকনাফ শহর চতুর্দিক দিয়ে সিল করে দিতে হবে। একটা মাছিও গলতে পারবে না। নদীর ওপারেই মায়ানমার, একবার সেখানে পৌঁছে গেলে কিছুই করা যাবে না। এখনই রহমানকে বল। রহমান সাহেব কাল এখানে আসতে পারেননি, রাত হয়ে গেছিল, কক্সবাজারে হল্ট করেছেন। তাহলে ডিআইজি সাহেবকে বল, তিনি আছেন তো? হ্যাঁ, সবাই গেস্ট হাউসে। গুড। আমাদের ফ্লাইট আর সিকিউরিটির ব্যাপারে যা বললাম মনে আছে তো? কি যে বলো তুমি, এত রাতে ঘুম থেকে তুলে। রাত? ঘড়ি দেখেছিস? তুই আছিস কোথায় বলতো? এই রে, কেস পুরো কেচলে গেছে। গেস্ট হাউসে 1 তলা, তাই শোয়ার আগে কাল রাতে জানলা দরজা সব এঁটে দিয়েছিলাম। ভেতরে ঘুটঘুটে অন্ধকার। জানলার পাল্লা খুলতেই হালকা আলো ঝাঁপিয়ে এলো ঘরের মধ্যে। কিরে, কি হলো? সরি মামা, জানলা দরজা সব বন্ধ ছিল, তাই এখনই ব্যবস্থা করছি। ওয়ান মোর পয়েন্ট, ওই যে নূরের ভাই যাকে অ্যারেস্ট করা হয়েছে, তার সঙ্গে নিশ্চয়ই মোবাইল ফোন আছে। বাড়ির লোক নিশ্চয়ই খোঁজ করবে কোথায় গেল সে। হ্যাঁ, রহমান সাহেব বললেন তাজ মোহাম্মদকে তুলে আনার সঙ্গে সঙ্গে ফোনটা বন্ধ করে রাখা হয়েছে। ওর বডি সার্চ করে একটা রিভলভার পাওয়া গেছে। ওকে, ছাড়ছি। ফোন অফ করতে করতে দেখলাম বাইরে পোর্টিকোয়ে একজন দাঁড়িয়ে আছে, আপাদ মস্তক চাদর ঢাকা। কে? নিজেই হেসে ফেললাম। এখন রজ্জুতে সর্পভ্রম হচ্ছে। রঞ্জন সরকার। রঞ্জনবাবুও চাদর সরিয়ে হাসি মুখে বললেন, গুড মর্নিং। মর্নিং ওয়াক করছিলাম, তোমার গলা শুনে দাঁড়ালাম। তা কথা বলছিলে? কে এলো? কেউ না, কলকাতা থেকে যৌম আমার ফোন এসেছিল, এসে পড়ছেন, সঙ্গে সুনীলবাবু। তাই নাকি? দারুণ খবর। আচ্ছা, সুনীল ভালো আছে তো? হ্যাঁ, চলুন ডিআইজি সাহেবের ঘরে যাই। মামা কয়েকটা। আপনার পার্টনার কই? সুধাংশু? তার এখন মাঝরাত, এখন নাক ডেকে ঘুমোচ্ছে। চলো, আমিও কর্তাকে একটা রিকোয়েস্ট করব। নক করতেই দরজা খুলে গেল। ডিআইজি সাহেবের পরনে লুঙ্গি, ফতুয়া, হাতে রেজা।
গাল ভর্তি সাবানের ফেনা। আইসো ভাই না, আইসো আইসো, আসেন বসেন, কি খবর? যোগুম আমার কথাগুলো বলে গেলাম। দাড়ি কামিয়ে উনি ফোনের ডায়েরি নিয়ে বসে পড়লেন। নিজের সেলফোন থেকে ফোন করে যাচ্ছেন, এত নিচু গলায় যে কাছে বসেও কিছুই শুনতে পাচ্ছি না। ফোন ডায়েরি পর্ব শেষ করে বেল টিপে চায়ের অর্ডার দিলেন। তারপর বললেন, রহমান অলরেডি রওয়ানা দিয়া দিছে, নাইলে হ্যারেই কইতাম মুখার্জি সাহেবরে লগে লইয়া আইতে। যাওকা, সিকিউরিটির প্রবলেম হইতো না। ও ওই মানুষটা যে তোমাকে ফলো করতেছিল তারে এখনো ধরা যায় নাই। সে তো কক্সবাজারে ছিল, তারপর তো তাকে আর দেখিনি। ঠিক, লেট আস ওয়েট ফর রহমান। সাহেব, আমাদের একটা রিকোয়েস্ট আছে। ওই সব মিলিয়ে ঘন্টা দুয়েকের ব্যাপার, ওনারা আসার আগেই আমরা ফিরে আসবো। আরে কোন না, ওই ফিরদৌস কাল বলছিলেন কাছেই একটা পাহাড়ের মাথায় নাকি প্রাচীন বার্মিজ পাগোডা আছে। এই পাহাড়ে দাঁড়ালে নাকি শহর, নদী, সমুদ্র সব দেখা যায়। দারুণ সিনিক বিউটি। তা আপনি যদি একটু... নিশ্চয় নিশ্চয়, এখনই কইয়া দিতেছি। না এলে সত্যিই খুব মিস করতাম। পাহাড়ের উপরে দাঁড়িয়ে আছি, একটু দূরে বৌদ্ধ প্যাগোডার খণ্ডহর। এখনো পুরো ধ্বংসস্তূপ হয়নি, খিলানগুলো বেঁকে চুড়ে টিকে আছে। সামনে শুয়ে আছেন দীর্ঘকায় নেগান ডাট বুদ্ধ। চীন, জাপান, বার্মায় বুদ্ধের এই এক রূপ, তবে মূর্তি আস্ত নেই। পাথুরে অঙ্গ প্রত্যঙ্গগুলো টুকরো টুকরো হয়ে পড়ে আছে। ফিরদৌস দীর্ঘশ্বাস ফেলে বললেন, প্যাগোডার ভিতরে হ্যাঁ এই বিরাট মূর্তি খাড়াই না ছিল। 1989 সালের কথা, ডিনামাইট বিস্ফোরণ হইল, ব্যাস সব একেবারে শেষ। সুধাংশুবাবুর ঘুমের ঘোর কাটেনি। চোখ মুছতে মুছতে বললেন, ডিনামাইট কেন আবার ধ্বংস করতে? তালিবানরা সব দেশেই আছে ভাইয়া। ধর্মের নামে গোঁড়ামি ওরা সব কিছুতেই করতে পারে। আমাদের দেশেও ওদের অন্য জাতের ভাইরা গুঁড়িয়ে দিয়েছিল অযোধ্যার বাবরি মসজিদ। ফিরদৌস নিশ্চুপ। খুব কষ্ট হচ্ছিল। শুনেছি, টিভিতে দেখেছি, কিন্তু চোখের সামনে ঐতিহাসিক স্থাপত্যের ওইরকম কালা পাহাড়ি ধ্বংস কখনো দেখিনি। অল্প অল্প ঝোপঝাড় জঙ্গলের মধ্যে দিয়ে হাঁটতে হাঁটতে সকলে পাহাড় চূড়োর শেষ প্রান্তে চলে এলাম। অনেক নিচে টেকনাফ শহর, যেন পুতুলের ঘরবাড়ি। বাকি সব সবুজ, ছোট ছোট পাহাড়ের সারি বয়ে চলেছে নীলাভ নাফ নদী। ওপারে ঝাপসা সবুজ বন পাহাড়। অন্য দেশ মায়ানমার। এই দেশটার সঙ্গেও আমাদের কতকালের সম্পর্ক। তখন তার নাম ব্রহ্মদেশ বা বার্মা। চোখের সামনে ভেসে ওঠে শরৎচন্দ্রের পথের দাবি, তার বিপ্লবী ডাক্তার সব্যসাচী, অপূর্ব, ভারতী, সুমিত্রা, শশী মাস্টার, জীবন্ত সব চরিত্র। সেই সময়ের রেঙ্গুন শহর, এখন যার নাম ইয়াঙ্গন। চলো ভাই, এবার দেরি হয়ে যাবে। রঞ্জন সরকারের ডাকে চিন্তা ছিঁড়ে গেল। ওরা নামতে শুরু করেছেন। পাহাড়ি পথ বেয়ে কিছুটা নামতে আমাদের গাড়িটা দাঁড়িয়ে আছে। গাড়ির গায়ে হেলান দিয়ে ড্রাইভার একজনের সঙ্গে গল্প জুড়েছে। প্রায় সকলেরই চেহারা মঙ্গোলীয় ধাঁচের, চ্যাপ্টা নাক, ছোট ছোট চোখ, হলদেটে গায়ের রং। গাড়িতে উঠে বসেছি। ড্রাইভারের পরিচিত লোকটি তার পাশে উঠে পড়ল। ফিরদৌসকে ঠেলা দিলাম। ফিরদৌস বললেন, মিয়া, ও মিয়া, তাইনেরে তো সেনলাম না। ড্রাইভার স্টার্ট দিতে দিতে একগাল হাসল। আমার জানা শোনা ফুফাতো ভাইয়ের দোস্ত লাগে। ফ্যাক্টরিতে নাইট ডিউটি কইরা ঘর ফিরতা ছিল। আমি তানারে কইলাম আগাইয়া দিমু। মসৃণ ঢালু পথ দিয়ে টয়োটা ছুটে চলেছে। সোনালি রোদের আলপনা পথ জুড়ে, দুপাশে সবুজ আর সবুজ। রঞ্জন সরকার বললেন, যাক, এবার সুনীলের সঙ্গে দেখা হবে। কি হয়েছিল তার? আমার জানতে খুব কৌতূহল হচ্ছে। আমার তো মনে হয় কথা শেষ হলো না। সামনের লোকটা 1800 ডিগ্রি ঘুরে গেছে আমাদের দিকে, ডান হাতে পিস্তল। নড়বেন না, খুন করা আমার পেশা। ড্রাইভার ঘোরাতে যাচ্ছিল, বাঁ হাতে তাকে রদ্দা মারল। ছাগলের বাচ্চা, সিধা যাইবি। এদিক সেদিক করছিস কি একেবারে জাহান নামে পৌঁছাই দিমু। ফুপাতো ভাইয়ের দোস্ত আমার। ফিরদৌস চোখ বুজে ফেলেছেন। সুধাংশুবাবু কাঁপছেন। একমাত্র রঞ্জন সরকার স্টেডি। বললেন, ভাই,
আমাদের অপরাধ কি? আক্কারে সুবজান, ওসব হিসাব নিকাশ মালিক করবে, আমি হুকুম তালিল করি। আমরা কিন্তু জানলাম না এখনো কে ভাই আপনার মালিক। গিয়াই দেখবেন, এই ছাগলটা সামনে চুমুনিতে বামে ঘুরাইবি। লোকটার চোখের দৃষ্টি ঠিক সাপের মতো, পলকে পলকে ডাঁয়ে বাঁয়ে সরে যাচ্ছে, শরীর শিরশির করে উঠছে। আমি ভেবে চলেছি এরপর 4 ভার্সেস 1+ পিস্তল, হেরে যাব, কিন্তু কি করব? রঞ্জনবাবু কথা চালিয়ে যাচ্ছেন। ভাই আপনাদের কোথাও ভুল হচ্ছে, ফিরেই আমাদের ব্যাক করতে হবে, বাসের টাইম পেরিয়ে যাচ্ছে। কিছু ভুল হয় নাই সুবজান। ভুল হয়নি? আমরা এই 3 জন, আমরা 3 জন ইন্ডিয়া থেকে বেড়াতে এসেছি, আর ইনি হচ্ছেন লোকাল ফ্রেন্ড। লোকটা একটু থমকালো, ওর চোখে বিভ্রান্তি, বিড়বিড় করে বলছে, 4 জন। হ্যাঁ, মালিক কইছিল বটে কমপক্ষে 6 জন, কিন্তু এই গাড়িটা। এই সময়টুকুর দরকার ছিল। প্রাণপণে চেঁচিয়ে উঠলাম, প্রবল ঝাঁকুনি দিয়ে টয়োটা থেমে গেল। বাকি কাজগুলো ঘটে গেল সেকেন্ডের ভগ্নাংশের মধ্যে। লোকটার ডান হাত একটু ওপরে উঠে গেছিল, সঙ্গে সঙ্গে আমার জোড়া হাত ঠিক খাঁড়ার মতো নেমে এলো ওর কবজিতে। পিস্তলটা টুপ করে খসে পড়েছে পেছনের সিটের ফুট স্পেসে। সুধাংশুবাবু, রঞ্জনবাবু টপকে গিয়ে ঝাঁপিয়ে পড়েছেন ওর ওপর। আমি নিচু হয়ে পিস্তলটা কুড়িয়ে নিয়েছি। ব্যাস, অপারেশন শেষ। খুনেটাকে হাত পা বেঁধে গাড়ির পেছনে গুঁজে দেওয়া হয়েছে। সামনের সিটে আমি, পকেটে পিস্তল। টয়োটা আবার ছুটছে, ড্রাইভার এখনো কাঁপছে। রঞ্জন সরকার ব্যাপক রাগে তাকে ধমকাচ্ছেন। তুমি পুলিশের ড্রাইভার? হ্যাঁ, ছি, সামান্য তোমার বোধ বুদ্ধি নেই? রাস্তায় যে কোনো একটা লোককে তুমি গাড়িতে তুলে ফেললে। না, মানে কইলো আমার ফুফাতো ভাইয়ের নাম, তো তাই। আচ্ছা, আর অমনি তাকে তুমি গাড়িতে তুলে নেবে, তাই তো? স্টুপিড, তোমাকে এক্ষুনি সাসপেন্ড করা উচিত। ড্রাইভার দরদর করে ঘামছে। মিনিট 10 মধ্যে গেস্ট হাউসের কম্পাউন্ডে ঢুকে গেলাম। গাড়ি থেকে নেমে ফিরদৌস ছুটে গেছেন ভেতরে আরও 2টো গাড়ি দাঁড়িয়ে আছে। বেলা প্রায় 11টা। ভেতর থেকে 5 জন সশস্ত্র পুলিশ বেরিয়ে এলো। ড্রাইভার পেছনের দরজা খুলে দিল, খুনেটাকে নামানো হলো। এটা সাপে বড় হয়েছে। ওর মালিকরা কোথায় ঘাঁটি গেড়েছে ওকে সঙ্গে নিয়েই পৌঁছে যাওয়া যাবে। ফিরদৌস হোসেন বেরিয়ে এলেন, আনন্দ উত্তেজনায় কাঁপছেন তিনি। আইন স্যার, আইয়া পড়ছেন। স্যার, মানে ডক্টর আহমেদ? জি, 2 ফ্রেন্ড গপ্প মারতাছেন। বলেন কি, সুনীলবাবু? না, তাই নেরে দেখি নাই। ঢুকেই সুধাংশুবাবু প্রায় লাফিয়ে উঠলেন। আরে, কখন এলে? আমি হতভম্ব, কিছুই বুঝতে পারছি না। ফিরদৌস হোসেন ফ্যাল ফ্যাল করে তাকিয়ে আছেন। সামনে সেন্টার টেবিলের ওপর 2টো সানগ্লাস, একটা শিখ পাগড়ি, একটা সাহেবি টুপি রাখা। যোগুমামা মুচকি মুচকি হাসছেন, বললেন, ফেরদৌস, কিডন্যাপাররা যে ভুল করেছিল আপনিও সেই ভুল করলেন। ইনি আপনার স্যার নন, কলকাতার সুনীল আচার্য। কয়েকটা বিস্ময়সূচক শব্দ উছলে উঠল। যোগুমামা বললেন, অবশ্য আপনাকেই বা কি বলবো, বরিশালের ভোলায় আমিও এক ভুল করেছিলাম। বারবার আমেদ ভেবে ওনাকে আমার সঙ্গে যেতে ডাকছি, উনি অচেনা চোখে দেখছেন। আমি টোটালি কনফিউজড। শেষ পর্যন্ত ওকে ফেলে রেখেই পালালাম। হ্যাঁ, ভালোই করেছেন, নইলে আপনিও ধরা পড়ে যেতেন। একটু পরেই তো ওরা এসে পড়লো। আসলে আপনাদের দুজনের চেহারার এত মিল, যমজ ভাই ছাড়া দেখা যায় না। জেনেটিক্সের সুতো খুঁজতে খুঁজতে হয়তো 50-60 জেনারেশন আগের কোনো আত্মীয়তা বেরোবে, তারপর শাখা প্রশাখা। এ আবার কি? দুজনের দেশ, জাত সব আলাদা। না, সব আলাদা নয়। সুনীলবাবু বলেছেন ওদের আদি দেশ ছিল চট্টগ্রামে। ঠাকুরদা 30-এর দশকে টাকিতে সেটেল করেন। চট্টগ্রাম অঞ্চলে মেনলি হিন্দু বৌদ্ধ ধর্মের মানুষই বসবাস করতেন। বাংলায় তুর্কি রাজত্বের সময় সামাজিক কারণে অনেকে ইসলাম ধর্ম নেন। বাংলাদেশের 90% মানুষই তাই, কনভার্টেড মুসলিম। ঠিকঠাক শিকড় খুঁজলে দুজনের আত্মীয়তা সম্পর্ক নিশ্চয়ই পাওয়া যাবে, অন্তত আমার তাই বিশ্বাস। তারপর জিন জেনেটিক্সের অদ্ভুত খেলা। ডমিন্যান্ট রিসেসিভ জিন পারমিউটেশন কম্বিনেশন হতে হতে এতকাল পরে এসে দুজনের চেহারায় মিল ফুটে বেরিয়েছে। যোগুমামা থামলেন। সকলেই উন্মুখ হয়ে শুনছেন। ডিআইজি সাহেবের আর তর সই ছিল না। মুখার্জি সাহেব,
হ্যাঁ এটা বুঝলাম। আপনি এখন যেভাবে ঘটনা ঘটছে খুইলা কোন তো খুলে বলার কি কিছু বাকি আছে? অবিকল একরকম দেখতে দুটো লোক, দুজনেই বাঙালি, দু দেশের। একজন ইংরেজির অধ্যাপক, অন্যজন বিজ্ঞানী। বাংলাদেশের বিজ্ঞানীকে কবজা করার জন্য হন্যে হয়ে খুঁজছে মাফিয়ারা। কেন সেটা আন্দাজ করতে পারি। বিজ্ঞানী মেজবাউদ্দিন আহমেদ এমন কিছু আবিষ্কার করে ফেলেছেন যার কোটি কোটি ডলার দাম। সেটা ওরা চায়। বুঝতে পেরে আহমেদ গা ঢাকা দিয়েছেন। এদিকে কলকাতা থেকে বন্ধুদের সঙ্গে বাসে আসছিলেন সুনীল আচার্য। ক্রিমিনালদের কাছে খবর ছিল আহমেদ কলকাতায় লুকিয়ে আছেন। ওরা সব জায়গায় খবর দিয়ে রেখেছিল, দেখতে পেলেই গুম করবে। অতএব সেই রাতে সুনীল বাবুদের বাস পদ্মা পেরোনোর বার্জে উঠতেই মাফিয়াদের অ্যাসিস্ট্যান্ট তাকে আহমেদ ভেবে আইডেন্টিফাই করে ফেলল এবং ড্রাগ পুশ করে অসার করে দেয়। ঢাকা পৌঁছবার সঙ্গে সঙ্গে রিলে সিস্টেমে আরেকটা দল সুনীল বাবুকে নিয়ে চলে যায় ভোলায়। সুনীল বাবুকে দিয়ে চিঠিও লিখিয়ে নিল। তারই জেরক্স ছিল রঞ্জনবাবুদের কাছে, আবার আহমেদের বাড়িতেও। আমার তখনই সন্দেহ হয়েছিল রঞ্জনবাবু, মনে আছে? ডক্টর মুখার্জি, একটু ইন্টারাপ্ট করছি, আমাদের দুজনের ব্যাপারটা। রাইট। এই ঘটনার পিছনে সুনীল বাবু এবং আহমেদেরও ভূমিকা আছে। সবাই অবাক হয়ে তাকালেন। আমরা জানতাম না মেজবাউদ্দিন আহমেদ এবং সুনীল আচার্য পুরনো বন্ধু। কলকাতায় এলে আহমেদ সুনীল বাবুর বাড়িতেই উঠত। আমার ডায়েরিতে আজই চেক করে দেখলাম আহমেদের কলকাতার কন্ট্যাক্ট নাম্বার আর সুনীল বাবুর বাড়ির নাম্বার এক। তেমনি সুনীল বাবু এদেশে এলে আহমেদের বাড়িতে উঠতেন। ঢাকাতেও আহমেদের একটা ফ্ল্যাট আছে, তাই না? বিপদের গন্ধ পেয়ে আহমেদ চলে গেল কলকাতায়। প্রায় একই সময়ে সুনীল বাবুর এপারে আসার কথা। উনি আহমেদকে নিজের বাড়িতে রেখে আহমেদের ভিসা পাসপোর্ট নিয়ে চলে এলেন এদেশে। খানিকটা বীরত্ব দেখানোর ইচ্ছেও সে সময় ওর মধ্যে কাজ করছিল। খুবই ছেলে মানুষই, খানিকটা পাগলামি, অনেকটা এরকম ভাবনা, ধরবি ধর না, পরে নিজেরাই বোকা বনবি। এই জন্য ইমিগ্রেশন কাউন্টারে কোথাও সুনীল আচার্যের নাম ছিল না। আচ্ছা, ডক্টর আহমেদ কি কলকাতাতেই থেকে গেলেন? না রঞ্জন, কয়েকদিন পরে সে আমার পাসপোর্ট ভিসা নিয়ে এপারে চলে এলো। বর্ডার পেরিয়ে চেহারা পাল্টে সে দিব্যি মিশে গেছে। বাংলাদেশি সিটিজেন হয়েও ওর কাছে আছে ইন্ডিয়ান পাসপোর্ট ভিসা। বলো কি সুনীলদা, পুরো বেআইনি ব্যাপার। চাল পাসপোর্ট, কিন্তু চেহারাটা পাল্টালেন কি করে? খুব সোজা। দাড়ি গোঁফ কামিয়ে চুলের স্টাইল পাল্টে ফেললে চেনা কঠিন। টুকলু, নিশ্চয়ই বুঝেছিস যে লোকটা কক্সবাজারে আমাদের। হ্যাঁ হ্যাঁ বুঝেছি, যাকে আমরা ক্রিমিনাল বলে সন্দেহ করেছিলাম। রাইট। ওর চোখ দুটো ভীষণ চেনা চেনা লাগছিল, ধরতে পারছিলাম না। এদিকে আমিও লুঙ্গি ফতুয়া টুপি পরে খোঁচা খোঁচা দাড়িতে অন্য লোক সেজে আছি। ও আমায় ঠিক চিনে উঠতে পারছে না, তাই নিজের আইডেন্টিটি ডিসক্লোজ করার সাহস। মামার কথা আটকে গেল। ঢুকে পড়েছেন মসিয়ার রহমান, দু চোখে খুশির ঝিলিক। বাহ বাহ বাহ, চমৎকার। না মিস্টার রহমান, সবাই এক ভুল করছে। কলকাতার সুনীল আচার্য। ওদের ভ্রান্তি বিলাসের কথাই হচ্ছিল এতক্ষণ, পরে শুনে নেবেন। তাই আহমেদ স্যার কই? আছেন ধারে কাছে, আমাদের খবর পেলেই এসে হাজির হবেন। জরুরি কাজের কথা বলি, ইমিডিয়েটলি অ্যাকশন শুরু করতে হবে। সেই মাফিয়ার ভাইটা কোথায়? তাজ মোহাম্মদের কথা কইতাছেন? আছে, মোবাইল ফোন সহ তাকে নিয়ে আসুন। দুজন পুলিশ এনে হাজির করলো লোকটাকে। পুলিশের হাতে একটা খুদে সেলফোন। সুপুরুষ চেহারা, টকটকে ফর্সা গায়ের রং। এই মুহূর্তে মানসিক ও শারীরিকভাবে বিধ্বস্ত, চোখ মুখ বসে গেছে। পুলিশ দুজন বেরিয়ে এলো। রহমান তাজ মোহাম্মদকে পাশে বসালেন। যোগুমামা নিষ্পলকে তাকিয়ে আছেন। বললেন, দাদা কোথায়? আমি যা জানি আমি কইয়া দিছি। বড় ভাইয়ার এই শহরে থাকার কথা। কামাল উদ্দিন আহমেদ? কইতে পারুম না, তয় সে তো সর্বক্ষণ ভাইয়ার লগে লগেই থাকে। দাদার মোবাইল নম্বর নিশ্চয়ই আপনার কাছে আছে? না, মানে ঢাকার বাসায় আছে। শুধু শুধু চালাকি করার চেষ্টা করছেন কেন? তাতে আপনারই কষ্ট বাড়বে। আপনার সেলফোনে দাদার নাম্বার নেই? রহমান, ফোনটা দিন। তাজ মোহাম্মদ মুখ নিচু করল, বিড়বিড় করে বলল,
জি ভুইলা গেছিলাম। ধরুন, আমি বললে ফোন অন করবেন। আগে একটা কথা বলুন, এদেশে আপনাদের অ্যান্টি গ্রুপ কারা? জি অ্যান্টি গ্রুপ? আবার ন্যাকামি হচ্ছে। অ্যান্টি গ্রুপ বোঝেন না? এবার কিন্তু অন্য দাওয়াই দিতে বাধ্য হব। ভালোভাবে বলছি, ঠিক জবাব দিন। বাংলাদেশে আপনারা ড্রাগসের র্যাকেট চালান। আপনাদের অপোনেন্ট গ্রুপও নিশ্চয়ই আছে। তাদের বসের নাম কি? একটু অবাক হয়ে মামার দিকে তাকালাম। ওদের বিষয়ে আমাদের জেনে কি হবে? তাজ মোহাম্মদও ভ্যাবাচাকা খেয়ে বলে ফেলল, জি শেখ আনিস। গুড। ওদের হেডকোয়ার্টার কোথায়? জি ঢাকায়। মামার পরের কথায় উদ্দেশ্যটা বোঝা গেল। বেশ, আপনার ফোন থেকে দাদাকে ফোন করুন। বলবেন আনিসের দল আপনাকে কিডন্যাপ করেছে। ওরা 10 লাখ মুক্তিপণ চাইছে। দাদা এখন যেখানে আছে সেই ঠিকানায় তারা লোক পাঠাবে। দাদা যেন টাকাটা দিয়ে দেয়। মুখার্জি সাহেব, এত কথা কওনের দরকার নাই। শোনেন, আপনি কইবেন আনিসের লোক তোমার লগে কথা কইতেছে, আমি কথা কম। ঠিক আছে, এবার ফোন করুন। তাজ মোহাম্মদ বোতাম টিপতে শুরু করলো। পাশ থেকে ঝাঁকি দিয়ে দেখছেন রহমান। কানে ধরল, আবার হাতে নিয়ে রিডায়াল করল। কানে দিল। রহমান, দেখুন তো। না সাহেব, তাইনের ফোনে বড় ভাইয়া স্টোর করা আছিল, এই নম্বরেই করছে, আমি দেখছি। রহমান নিজে ফোন নিয়ে বার কয়েক রিডায়াল করলেন, তারপর হতাশভাবে বললেন, না, মিলতেছে না। নূর মোহাম্মদ আহান যেখানে আছে সেইখানে মোবাইলের নেটওয়ার্ক নাই। সে কি, ওরা কি টেকনাফ ছেড়ে চলে গেল নাকি? নাকি ফোন অফ করে রেখেছে? মামা, ওই খুনেটাকে জিজ্ঞেস করো। ঠিক ঠিক। রহমান সাহেব, চলুন তো। হাত পা বাঁধা অবস্থায় লোকটা পড়েছিল বারান্দায়। যোগুমামা গটগট করে গিয়ে ওর কানের পাশে রিভলভার ঠেকালেন। তোমার মালিক এখন কোথায়? লোকটা হিংস্র জন্তুর দৃষ্টিতে তাকালো, বলল, কইতে পারুম না। পরেরটা তোমার খুলিতে। কুইক! 1 2 3। সঠিক জানি না হুজুর, আল্লাহর কসম। তাইনেরা কাল রাইতেই হক বলে চইলা গেছে। কোথায় গেছে? বিশ্বাস করেন হুজুর, কয় নাই। নিজেকে লগে আলাপ করতেছিল। সমুদ্র পেরাইয়া ওই মার্টিন দ্বীপে যাইব এমনটাই শুনছিলাম। দেখলেন দেখলেন, এই ভয়টাই পাচ্ছিলাম। এটাই সকালে টুকলুকে বলেছি, কালই প্রিকশন নেওয়া উচিত ছিল। যাগে, ভেবে লাভ নেই। অ্যারেঞ্জমেন্ট করুন, আধ ঘন্টার মধ্যে আমরা স্টার্ট করব। মামার খুব একটা ইচ্ছে ছিল না, কিন্তু ফিরদৌস, রঞ্জনবাবু, সুধাংশুবাবু, সুনীলবাবু সকলেই যেতে চাইছেন। এদের সঙ্গে পুলিশ ফোর্স, রহমান সাহেব এবং ডিআইডি সব মিলিয়ে প্রায় 20 জন। গেস্ট হাউসের বাইরে দুটো পুলিশের টয়োটা এসে গেছে। কিডব্যাক নিয়ে বাইরে দাঁড়িয়ে আছি। সবাই একে একে বেরিয়ে আসছেন। হঠাৎ চোখে পড়ল একজন মানুষ আস্তে আস্তে ডান দিকের রাস্তা দিয়ে হেঁটে আসছে, মুখ নিচু। কাছে আসতে চমকে উঠেছি। মামা মামা, শিগগির ডক্টর আহমেদ! শুধু যোগু মামা নন, সুনীল আচার্য ছুটে এলেন। বুঝতেই পারি নাই কখন যে কামাল কুসংসর্গে জড়াইয়া পড়ছে। ডক্টর মেজবাউদ্দিন আহমেদ দীর্ঘশ্বাস ফেললেন। ওর গলার স্বর ভারী হয়ে এলো। একটু চুপ করে থেকে বললেন, আমার থেকে কামাল অনেক ছোট। ওর চোখ ফুটনের আগেই আব্বার ইন্তেকাল হয়েছিল। ছোট ভাইটারে তাই শাসনের থিকা আদরই দিছি বেশি। পড়াশোনায় মতি নাই। বকাঝকা কইরে যখন দেখলাম ওর দ্বারা বেশি দূর হইতো না, তখন কামে লাগাইয়া দিলাম। এই শয়তানটা নূর মোহাম্মদ আমার বিশেষ পরিচিত। আমি ওর মেডিসিন শপে কামালে ঢুকাইয়া দিলাম। তবু সারা দিন আড্ডাবাজি বন্ধ হইব। কি কপাল দেখেন, যার লগে ওরে দিলাম এইটাই ইবলিশের বাচ্চা। আহমেদ থামলেন। সকলে এখন পুলিশ লঞ্চের ডেকে। লঞ্চ সেন্ট মার্টিন দ্বীপের দিকে। ওপারে মায়ানমারের পার্বত্য অঞ্চল, পাহাড়ের পর পাহাড়, ফাঁকে ফাঁকে ঘরবাড়ি, একটা বৌদ্ধ প্যাগোডা। আমাদের লঞ্চের মাথায় জাতীয় পতাকা, আবার নদীর ওপারের কাছাকাছি কয়েকটা নৌকোয় মায়ানমারের পতাকা। নাফ নদী চওড়া হচ্ছে, জলের রং বদলে যাচ্ছে, বড় বড় ঢেউ।
ডান দিকে ডাঙা জমি সরু হতে হতে একসময় মিলিয়ে গেল দিগন্তে। এখন জল গাঢ় নীল। আমরা ঢুকে পড়েছি গভীর সমুদ্রে। যোগুমামা সিগারেটে জোরে জোরে টান দিয়ে বললেন, একটা কথা ডক্টর আহমেদ, আপনি ঠিক কবে বুঝলেন কামাল, নূর এরা ড্রাগ র্যাকেটে যুক্ত? ওরা আপনাকে কিডন্যাপ করতে চায়? আগে বুঝি নাই। 6 মাস হইল কামালের মতি গতি একটু অন্য প্রকার লাগতেছিল। ঘুরে বেড়ায় যায়, রাইতে ফেরে, কোনোদিন ফেরেও না। আমি তো সবসময় বাসায় থাকি না। আম্মা আমারে কয়, কামাল কইলে সে কয় তুমি বুঝবা না, কামকাজের ভীষণ চাপ। আচ্ছা, এইটা মাস 2 হইব। এক রাইতে সে কার লগে ফোনে আলাপ করতেছিল। আমি ওভার হিয়ার করি, শুনি সে আমার রিসার্চের বিষয় লইয়া কইতাছে। আমার রিসার্চে তার কি প্রয়োজন বুঝলেন? এই রাতে আমার খুব সন্দেহ হইল, কারণ সেই দিন মার্টিন থেকে আমি সকালেই ফিরছি। আপনার রিসার্চ সেন্টার তো সিরাদিয়া দ্বীপে। জি, সিরাদিয়া সেন্ট মার্টিনেরই অংশ। তার গায়ে লাগা ছোটো একখান দ্বীপ। বানাইলে পানি ঢুকে আলাদা হয়ে যায়। ও দ্বীপে কোনো জনমনীষী বাস করে না, 3 দিকে সমুন্দর। কামালকে আপনি কিছু বললেন? কনের আগেই তো প্রমাণ আইয়া পড়ল। পরদিন সকাল হইতে না হইতে কামালের মালিক ওই নূর মোহাম্মদ আইয়া হাজির। কি ব্যাপার? নূর এটা সেটা ভালো মন্দ জিগায়, কেমন আসি, কামকাজ কেমন চলতাছে, হাবি যাবি বুঝলেন। অনেক জিগাইবার পর শেষে কয় আমার রিসার্চের বিষয়ে ও নাকি ইন্টারেস্টেড। আমি সতর্ক হইয়া গেলাম। কয় কোন বিষয়ে রিসার্চ করতেছি, কাগজপত্র কোথায় থাকে, এইসব। অ্যাট দ্যাট মোমেন্ট আমি বুঝতে ফেলাইলাম অগো ধান্দা ঠিক নাই। আপনি কি করলেন? এই রাতেই বাসা ধিক্কা সম্পদ দিলাম। পেরথেমে গেলাম সিরাদিয়া। সেন্টার বন্ধ কইরা ডকুমেন্টস উঠাইয়া নিজেই পলায় গেলাম। আর বাকিরা তো জানেন। হ্যাঁ, কদিন আগে তো একবার কক্সবাজারের বাড়ি গেছিলেন। জি, আম্মার লগে দেখা করতে। বুড়িটা কিছুই জানে না, তাই নে রে ভাষা ভাষা কইয়া আলাম। কিন্তু ডক্টর আহমেদ, আপনার রিসার্চ সেন্টারে অ্যাপারেটাসগুলো যে পড়ে আছে, সেসবের কি অবস্থা? ডক্টর আহমেদ গভীরভাবে ঘাড় নাড়লেন, আস্তে আস্তে বললেন, ওইটাই চিন্তা। আমার ল্যাবরেটারিটার কি যে হাল হইল। থম মেরে গেলেন। সামনে দিগন্তে ফুটে উঠেছে তটরেখা। স্পষ্ট হচ্ছে ভূখণ্ড সেন্ট মার্টিন দ্বীপ, বাংলাদেশের শেষ জনবসতি। বড় বড় ঢেউ কেটে লঞ্চ এগিয়ে চলেছে। ইঞ্জিনের একটানা শব্দ। মাঝে মাঝে লঞ্চ দুলে উঠছে। অথই জলরাশি। বঙ্গোপসাগর এখানে বেশ অশান্ত। যোগুমামা বললেন, ডক্টর আহমেদ, আমার ধারণা আপনি ওই নোম্যান্স আইল্যান্ডে নিশ্চয়ই কোনো বিশেষ ধরনের গবেষণা করছিলেন। কি গবেষণা জানি না। আপনি যখন আমায় ইনভাইট করেছিলেন নতুন বাড়ি দেখাবেন বলে, তখনই মনে হয়েছিল। কি ঠিক বলছি? এক্কেরে ঠিক। বড় স্বাদ ছিল আপনারে দেখাইয়া স্যাটিসফাইড হইব। কিছুই হইল না। নসিব বুঝলেন, নসিব। আপনার লগে রিসার্চের ডিটেলস পরে আলোচনা করুন। এখন সংক্ষেপে কইতাছি। আপনারা জানেন সারা দুনিয়ার বিজ্ঞানীরা আজ আর্থ রিসোর্স লইয়া রিসার্চ করতেছেন। মানব সভ্যতার কামে পৃথিবীর সব সম্পদ ফুরাইয়া আইতাছে। বাকি শুধু সি রিসোর্স, সামুদ্রিক ভাণ্ডার। সি ফুডে শুধু মাছ নয়, অন্যান্য প্রাণীও প্রচুর, মানুষের জীবন ধারণের পক্ষে যথেষ্ট। এই লইয়া ভাবতে ভাবতে শুরু করি একখান বিশেষ ধরনের মেশিন তৈয়ারি। এই মেশিনটা ম্যাগনেট, অর্থাৎ ওই চুম্বকের মতো সি ক্রিয়েচারদের টাইনা আনবে। সিরাদিয়ার লাস্ট পয়েন্ট, এক্সট্রিম সাউথে আন্ডার দ্য সি, সুঙ্গার মতো হলো একখান রড বসাইছি 50 মিটার তলা পর্যন্ত, মেটালিক রড। এই রডের বিভিন্ন ডিপথে বিভিন্ন ইনসেন্সিটির ইউভি আলো জ্বলবে। বিভিন্ন ওয়েভের সাউন্ড সারা হইব। এক এক জাতের সি ক্রিয়েচার আইয়া জড়ো হইব ওই রডের এক এক পয়েন্টে। ব্যাস, আর কোনো ভাবনা নাই। তাকে জাল দিয়া ধরেন আর পৌঁছায়া দেন বাজারে। খাবার অভাব মিটতে চাইবে আর ফরেনে এক্সপোর্টও হইব। কস্ট ফ্যাক্টর অনেক কম। মাছ মারাগো দূর সমুন্দরে জান হাতে কইরা আর যাইতে হইব না।
আমি এক্সপেরিমেন্ট কমপ্লিট কইরা ফেলাইছি। ঠিক করেছিলাম আমাগো বাংলাদেশের সাধারণ পার্টের সব বড় বড় নদীর মুহানায় একখান কইরা এইরকম যন্তর। গ্রেট, অসাধারণ ভাবনা। আপনাকে কনগ্রাচুলেশন আহমেদ। পরে আপনার কাছ থেকে ডিটেলসে শুনে নেব। এখন ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট কাজ রিসার্চ সেন্টারটা বাঁচানো। পুলিশ লঞ্চ এসে নোঙর ফেলেছে বেলাভূমির কাছেই। আর এগোনো যাবে না। সেন্ট মার্টিনে কোনো জেটি নেই। পুরো দ্বীপটা যে প্রবাল দিয়ে তৈরি। ছোট ছোট ডিঙি নৌকো এগিয়ে আসছে তীর থেকে। নৌকোগুলোয় উঠে পড়লাম। সোনালি বেলাভূমি, তীব্র নীলাভ স্বচ্ছ জল, অনেক গভীর পর্যন্ত দেখা যাচ্ছে। সৈকতের কাছেই ঝিনুক, প্রবাল শামুক দিয়ে তৈরি ঘর সাজানোর জিনিসের সারি সারি দোকান। বেশ কিছু বিদেশিনী ছাতার তলায় শুয়ে। হোটেলের এজেন্টরা আমাদের ঘিরে ধরেছে। আমি হাসলাম। ইচ্ছে মতো কোথাও যাওয়ার সুযোগ এই মুহূর্তে নেই। পুলিশের জিপ দাঁড়িয়ে রয়েছে। জিপে উঠতে উঠতে যোগুমামা ডিআইজি সাহেবকে জিজ্ঞেস করলেন, সোজা ছিরাদিয়া দ্বীপে যাব, এখন যাওয়া যাবে তো? ডিআইজি স্থানীয় পুলিশ কর্তার সঙ্গে কথা বললেন। এখন মরা কুটাল চলতেছে, ঘন্টা 2 পর বানাইব। 5টা পুলিশ জিপ ছুটে চলল বেলাভূমিকে বেড় দিয়ে। দক্ষিণ মুখ। 10 মিনিটের মধ্যে সেন্ট মার্টিনের প্রান্ত সীমায় পৌঁছে গেছি। সামনে ঢালু খাঁড়ি, ওপারে আরেক ভূখণ্ড, লাগোয়া ছিড়াদিয়া দ্বীপ। ডক্টর আহমেদ, আপনাকে বলা হয়নি, আপনার অর্গানাইজারটা পাওয়া গেছে। তার মধ্যেই ওই দ্বীপটার নাম জানতে পারি, কিন্তু ছিরাদিয়া 3500 এর মানে কি? যেইখানে আমার রিসার্চ সেন্টার, তার লোকেশন হইল গিয়া বাংলাদেশের শেষ বিন্দুতে। ওইখান থেকে 350 ডিগ্রি সাগর দেখা যায়। কনভয়ের প্রথম জিপে আমরা। জিপ দাঁড়িয়ে পড়েছে। আহমেদ ফের বললেন, কি হইল, খারাইলেন কেন? এখন শুকনার সময়, গাড়ি হরদম যায়। ঢালু জমিতে টলমল করতে করতে জিপ নামছে পরপর। জলকাদা জায়গায় জায়গায়, ওপারে বড় বড় কেয়া গাছের ঝোপঝাড়। বললাম, মামা দেখেছ চাকার দাগ না? আস্তে চালাও। হঠাৎ আমার কানে ভেসে এলো অস্পষ্ট ইঞ্জিনের শব্দ। জিপের মুখ ততক্ষণে চড়াই বেয়ে ওপরের দিকে। ঝাঁকে ঝাঁকে ছুটে এলো গুলি। হেডলাইটের কাঁচ ঝনঝন করে ভেঙে পড়ল। সিট আর ড্যাশবোর্ডের ফাঁকে মুখ গুঁজে দিয়েছি। ব্যাক করো। গাড়িগুলো পেছন দিকে গড়িয়ে নামছে। আতঙ্কে শরীর কাঁপছে। আবার এনকাউন্টার। সশস্ত্র পুলিশ বাহিনী নেমে পড়েছে। যোগুমামা চাপা গলায় বললেন, ডিআইজি সাহেব, অর্ডার দিন, চার্জ দেম। উই আর ইন আ ভেরি ব্যাড পজিশন। ওরা যদি এদিকে ছুটে আসে কেউ বাঁচবো না। এই যে আপনারা, আহমেদ, টুকলু, সুধাংশুবাবু, সবাই গাড়ির নিচে ঢুকে পড়ুন, কুইক। পুলিশ বাহিনী হামাগুড়ি দিয়ে গেরিলাদের মতো উঠছে। সঙ্গে রহমান, ডিআইজি এবং যোগুমামা। নিঃশ্বাস বন্ধ হয়ে আসছে, যদি মামার কিছু হয়ে যায়। গাড়ির চাতালের নিচ থেকে দেখছি ওরা সকলে ওদিকে উঠে পড়েছেন। ঝোপের ফাঁকে বসে পড়েছেন। 1 রাউন্ড গুলি চলার পর সব নিস্তব্ধ। শুধু একটানা হাওয়া আর সাগরের গর্জন। আর হ্যাঁ, সেই ঘর ঘর শব্দটা এখনো আরো জোরে শোনা যাচ্ছে। ফোর্স নিয়ে মামারা সামনের দিকে এগিয়ে গেলেন। তবে কি প্রতিপক্ষ সারেন্ডার করল? দম আটকে রয়েছি, কিছুই বুঝতে পারছি না। কয়েক সেকেন্ড পরে মামারা আরো খানিকটা ছুটে গেলেন। আর দেখা যাচ্ছে না। যা হয় হবে। গাড়ির তলা থেকে বেরিয়ে ছুটে গেলাম সামনের দিকে। ছুটতে ছুটতে ওপরে উঠে যে দৃশ্য দেখলাম, তাতে স্তম্ভিত বললেও কম বলা হয়। একটা সবুজ হেলিকপ্টার প্রপেলার ঘোরাতে ঘোরাতে জমি ছেড়ে উঠে পড়েছে। ওরই শব্দ পাচ্ছিলাম। ডাঙার শেষ প্রান্তে একটা একতলা লোহার খাঁচা জড়ানো বাড়ি। সমুদ্রে ভেসে পালিয়ে যাচ্ছে 4-5টা মোটর বোট। পুলিশ ফোর্স ছুটতে ছুটতে হেলিকপ্টার আর মোটর বোট লক্ষ্য করে গুলি ছুটছে, কিন্তু ওরা রেঞ্জের বাইরে। পেছন পেছন ছুটে চলেছি বাংলাদেশের শেষ বিন্দুর দিকে। একটু দূরেই একতলা বাড়িটা, আমাদের রিসার্চ সেন্টার। ভয়ঙ্কর বিস্ফোরণ, দাউ দাউ করে আগুন জ্বলে উঠেছে। রিসার্চ সেন্টার আগুনের চুল্লি, সাপের মতো লক লক করে উঠছে লেলিহান শিখা। বাড়িটা পুড়ে ছাই হয়ে যাচ্ছে। যোগুমামা বালির ওপর বসে পড়লেন, 2 হাতে মাথা চেপে ধরেছেন। হেলিকপ্টার অনেক উঁচু দিয়ে উড়তে উড়তে চলে যাচ্ছে উত্তর পূর্ব দিক দিয়ে। মোটর বোটগুলো ক্রমেই মিলিয়ে যাচ্ছে দিক চক্রবালে। চোখ বুজে বলে দেওয়া যায় ওরা যাচ্ছে মায়ানমারে। মামার পাশে গিয়ে হাঁটু মুড়ে বসলাম। মামা মুখ তুলে তাকালেন।
মুখ জুড়ে হেরে যাওয়ার গ্লানি। বিড়বিড় করে বললেন, পারলাম না রে। শেষ মুহূর্তে ওরা জিতে গেল। একটু আগে যদি। আপনি রেস্ট অ্যাসিওর্ড থাকেন ডক্টর মুখার্জি, অগো আমরা নিশ্চিত ধরবো, দরকার হইলে ইন্টারপোলের হেল্প নিব। আপনি যথেষ্ট করছেন, ওঠেন চলেন। পরাজিত সেনাপতির মতো মুখ নিচু করে যোগুমামা হাঁটছেন, পিছনে সবাই। এতক্ষণ আপনি শুনছিলেন যোগুমামার কাহিনী রহস্য রাতের পদ্মায়। আজকের গল্প পাঠ তথা টুকলুর ভূমিকায় ছিলাম আমি সায়ন্তন। যোগুমামার চরিত্রে ছিলেন শ্রী নরেন ভট্টাচার্য। অন্যান্য ভূমিকায় আমার সাথে আজকে ছিল আর্য, সৌরভ, রৌনক, শুভ, ঋদ্ধি, শঙ্খ, স্নেহাদ্রি, ইন্দ্রনীল, পার্থ, রমাকান্ত, কৌশিক, প্রীতম, মৈনাক, রুভিনা, শুভম, তৃষা, দেবজিৎ, শ্রীরূপ, সৌভিক, কৌশিক দাস, দুর্বা, অর্কপ্রভ এবং রক্তিম। এই গল্পের নাট্যরূপ নির্মাণে ছিল অনিন্দিতা, শব্দ সংযোজনে ছিল রণজয়, আবহ সঙ্গীত ও স্পেশাল এফেক্টসে ছিল শঙ্খ এবং আর্য। এই গল্পের প্রচ্ছদ নির্মাণ করেছে টিম পিক্সেলেট থেকে সৌভিক। কেমন লাগলো আজকের গল্পটা? যদি আমাদের এই উপস্থাপনা আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করে দেবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না, বেল আইকনে অবশ্যই ক্লিক করে দেবেন এবং অবশ্যই কমেন্টের মাধ্যমে আপনার মতামতটুকু আমাদের জানিয়ে যাবেন, কারণ আপনাদের মতামত আমাদেরকে অনেকটা উৎসাহ দেয় আমাদের পরবর্তী নিবেদনগুলো আপনাদের জন্য আরও বেশি সুন্দর করে উপস্থাপন করার। আগামী পর্বে আবার দেখা হবে আপনাদের সাথে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার, শুভরাত্রি।